তুমি সব জানতে যারা, তুমি খুব ভালো করেই জানতে মায়া আজ রাতে আমাকে ধোকা দিয়ে পালাবে, তাই না? নিজের রাগকে অযৌক্তিক কথা দিয়ে ঢাকতে যেও না আরাফ। আমি এসবের কিছুই জানতাম না। মিথ্যা বলবেন একদম। তোমার এই আগে থেকে সাজানো নাটকের জন্যই আজ আমার বাবার বুকে ব্যথা, আর তুমি সেই সুযোগ বুঝে মহান সাজের অভিনয় করে আমার বউ হয়ে এই ঘরে ঢুকেছো। আমাকে ফুপু শাশুড়ির মেয়ে নয়, নিজের বিবাহিত স্ত্রী ভেবে ভাবতে শেখো আরাফ। আমি তোমার এবং এই পরিবারের সম্মান বাঁচাতে নিজের জীবনটা বাজি রেখেছি, কোনো চক্রান্ত করিনি। আরাফ আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। রাগে কাঁপতে কাঁপতে ড্রেসিং টেবিলের বিশাল কাচের ওপর সজোরে এক ঘুষি মারল সে। বিকট এবং ঝনঝন শব্দে কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে মেঝেতে আছড়ে পড়ল। কাঁচের ধারালো কোণ লেগে আরাফের ডান হাত কেটে ফিনকি দিয়ে রক্ত ছুটতে লাগলো। রক্তের কয়েকটা গাঢ় লাল ছিটে গিয়ে পড়ল যারার পরনের ভারী লাল বেনারসির ওপর। যারা এক পাও পিছিয়ে গেল না। তার চোখের দৃষ্টি শান্ত কিন্তু অসম্ভব দৃঢ়। সে ধীর পায়ে আরাফের দিকে এগিয়ে গেল। আরাফ রাগে ফুঁসছে, তার চোখ দুটো লাল হয়ে আছে। যারা ফুঁসছে, তার চোখ দুটো লাল হয়ে আছে। যারা নিজের শাড়ির আঁচলটা একটানে ছিঁড়ে ফেলল। তারপর আরাফের রক্তাক্ত হাতটা নিজের নরম হাতের মুঠোয় টেনে নিল। আরাফ হাতটা ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু যারার শক্ত হাতের বাঁধন সে এড়াতে পারল না। ছাড়ো আমাকে, তোমার এই মেকি দরদ আমার দরকার নেই। চুপচাপ দাঁড়িয়ে থাকো, রক্ত পড়া বন্ধ করতে হবে। বেশি জেদ করলে ক্ষতি তোমারই হবে, আমার নয়। আমার ক্ষতির আর কি বাকি রেখেছো তোমরা? আমার পুরো জীবনটা তো আজ রাতেই শেষ হয়ে গেল। জীবন এত ঠুনকো নয় যে একটা বেইমানের জন্য শেষ হয়ে যাবে। আর আমি তোমরা নই আরাফ, আমি যারা, তোমার ফুফাতো বোন আর এখন তোমার স্ত্রী। সম্পর্কটা অস্বীকার করলে সত্যিই বদলে যাবে না। যারার উষ্ণ হাতের স্পর্শ আরাফের বরফ হয়ে যাওয়া রাগের মাঝেও এক অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলল। আরাফ এক দৃষ্টিতে যারার মুখের দিকে তাকিয়ে রইল। যারার বয়স 27, আরাফের চেয়ে 3 বছরের বড়। ছোটবেলা থেকেই যারাকে সে আপু বলে ডাকতো, অথচ আজ ভাগ্যের নির্মম পরিহাসে এই মেয়েটাই তার শরীয়ত সম্মত স্ত্রী। মাত্র 4 ঘন্টা আগের ঘটনাগুলো আরাফের চোখের সামনে ভেসে উঠল। 4 ঘন্টা আগে শহরের সবচেয়ে অভিজাত কনভেনশন হলে চারিদিকে ঝলমলে আলো, সানাইয়ের সুর আর অতিথিদের কোলাহল ছিল। আরাফ শেরওয়ানি পরে বরযাত্রীদের সাথে বসেছিল। বিয়ে পড়ানোর জন্যে কাজী সাহেবও চলে এসেছিলেন, কিন্তু কোণে মায়ার কোনো খোঁজ ছিল না। রেবেকা, ও রেবেকা, তুই একটু ভেতরে গিয়ে দেখ তো মায়া মা এখনো তৈরি হলো কিনা। কাজী সাহেব তো তাড়া দিচ্ছেন। খালাম্মা, আমি তো এইমাত্র ওখান থেকে আসলাম। কনের ঘরের দরজা তো ভেতর থেকে বন্ধ। সানা আপামনি ডাকলাম, সে কোনো কথা বলছে না। মা, আমি আর নাবিলা গিয়ে দেখছি, তুমি টেনশন করো না। মায়া ভাবি হয়তো মেকআপ নিয়ে ব্যস্ত আছে, তাই শুনতে পাইনি। হ্যাঁ খালামণি, আপনি বসুন, আমরা দুজনকে এখনই ভাবিকে নিয়ে আসছি। কাজী সাহেবকে একটু অপেক্ষা করতে বলুন। আন্টি, আমি তানিয়াদের সাথে যাই। মায়ের তো আবার একটু বেশি সাজগোজের শখ, হয়তো শাড়ি সামলাতে পারছে না। যা মামেলে, তোরা গিয়ে একটু তাড়াতাড়ি নিয়ে আয়, মেহমানরা তো বসে আছে। আরাফের ছোট বোন তানিয়া, যারার ছোট বোন নাবিলা এবং আরাফের বন্ধু মিলি তখনই কোণের রুমের দিকে ছুটে গেল। আরাফের মনে কেন যেন একটা অজানা শঙ্কা উকি দিল। সে তার বেস্ট ফ্রেন্ড রিয়াদকে ইশারা করে কাছে ডাকলো। রিয়াদ, আমার মনটা কেমন যেন কুকাইছে। তুই একটু আসাদকে বলতো পেছনের গেটটা চেক করতে। তুই খামাকা টেনশন করছিস ভাই, বিয়ের আসরে একটু দেরি তো হয়ই। আমি আসাদকে পাঠিয়ে দেখছি, তুই শান্ত হয়ে বস। ভাইয়া, তুই এত ঘামছিস কেন? এসি তো ফুল পাওয়ার চলছে, ভাবি ঠিকই চলে আসবে। জানি না সামির, ভেতর থেকে কেমন যেন একটা দম বন্ধ করা অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে খুব খারাপ কিছু ঘটতে যাচ্ছে। ঠিক তখনই আসাদ, আরাফদের পুরনো গাড়ির ড্রাইভার, হাঁপাতে হাঁপাতে ছুটে এলো। তার চোখে মুখে চরম আতঙ্ক। সে ভিড় ঠেলে সোজা আরাফের সামনে এসে দাঁড়ালো। কি বলছিস তুই এসব? পাগল হয়েছিস? মায়া কেন পালাবে? আর রাকিব তো আমার অফিসের কলিগ, সে এখানে কি করছে? আসাদ, তুই ঠিক আছিস তো? ভুল দেখিসনি তো?
অন্ধকার ছিল তো। আরাফ আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। শেরওয়ানির সামনে সে পাগলের মতো ছুটলো পেছনের গেটের দিকে। তার পেছন পেছন রিয়াদ আর স্বামীরও দৌড়ালো। তারা যখন কনভেনশন হলের পেছনের রাস্তায় পৌঁছলো তখন গাড়িটা স্টার্ট নিচ্ছে। আরাফ গিয়ে গাড়ির সামনে দাঁড়ালো। বাধ্য হয়ে রাকিব ব্রেক কষলো। গাড়ির ভেতরে বিয়ের শাড়ি পরা মায়া এবং তার পাশে রাকিব বসেছিল। আরাফ গাড়ির দরজা টেনে খুললো। বিয়ের লাল শাড়ি পরে তুমি এই লোকটার হাত ধরে কোথায় যাচ্ছ মায়া? আমার সাথে এমন বেইমানি তুমি কিভাবে করতে পারলে? যেখানে আমার আসল গন্তব্য আরাফ, তুমি কি সত্যি ভেবেছিলে আমি তোমার মতো একটা আবেগী বোকা ছেলেকে বিয়ে করব? তার মানে আমাদের এতদিনের সম্পর্ক, আজকের এই বিয়ের আয়োজন সব মিথ্যে ছিল? মিথ্যে হবে কেন শ্যালক মশাই? তোমার বাবার সই করা ওই কোম্পানির পাওয়ার অফ অ্যাটর্নি আর প্রপার্টি পেপারস তো একদম সত্যি। ভাইয়া, এই জানোয়ারটার সাথে কথা বলে লাভ নেই। ওকে আমি আজ মেরেই ফেলবো। আমাদের সব সম্পত্তি চুরি করে এরা পালাচ্ছে। স্বামীর তেড়ে যেতে নিলেই মায়া গাড়ি থেকে নেমে আসে। তার চোখে মুখে চরম তাচ্ছিল্য। গায়ে হাত তোলার চেষ্টা করলে ফল খুব খারাপ হবে সামির। আরাফ, তুমি আমাকে ভালোবাসতে, কিন্তু আমার ভালোবাসা ছিল তোমার বাবার ওই বিশাল সম্পত্তির প্রতি। সানা আমাকে সব কাগজ বের করে দিয়েছে। তুমি আর তোমার পরিবার আজ থেকে পথে বসবে। তুমি এত নীচ হতে পারো মায়া? আমার বাবার সম্পত্তি নেওয়ার জন্য তুমি ভালোবাসার নাটক করলে। দুনিয়াটা এমনই আরাফ, বোকারা ঠকে, বুদ্ধিমানরা জেতে। এখন সরে দাঁড়াও, আমাদের ফ্লাইট আছে। মায়া আর রাকিব দ্রুত গাড়ি নিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। আরাফ পাথরের মতো দাঁড়িয়ে রইল। রিয়াদ তাকে ধরে ভেতরে নিয়ে এলো। ভেতরে তখন এক ভয়াবহ পরিস্থিতি। সব সত্যি জানাজানি হয়ে গেছে। তানিয়া আর নাবিলা কাঁদছে। আরাফের চাচা শফিক এবং চাচি রুমানা পরিস্থিতি আরো ঘোলাটে করে তুলছেন। আমি তো আগেই বলেছিলাম ভাইজান, ওই মেয়ে সুবিধার নয়। এখন সমাজের মানুষের কাছে আমরা মুখ দেখাবো কি করে? এত বড় অপমান তো আমাদের বংশে কখনো হয়নি। ঠিকই তো, আমাদের ফাহিমের বিয়ের সময় এমন হলে তো আমি মরেই যেতাম। এখনই শত শত মেহমানকে কি জবাব দেবেন? হ্যাঁ, সবাই তো আমাদের নিয়ে হাসাহাসি করবে। মা, তুমি এখন এসব বন্ধ করবে প্লিজ? বড় আম্মুর এমনিতেই প্রেশার হাই, তার উপরে এসব আজে বাজে কথা বলে ওনাকে আর কষ্ট দিবেও না। কথাগুলো আরাফের বাবা রহমান সাহেবের বুকে তীরের মতো বিঁধল। তিনি নিজের বুকের বাপাশে হাত দিয়ে যন্ত্রণায় কুঁকড়ে গেলেন এবং পর মুহূর্তেই ফ্লোরে লুটিয়ে পড়লেন। কনভেনশন হলে এক চরম বিশৃঙ্খলা তৈরি হলো। সালমা বেগম চিৎকার করে কেঁদে উঠলেন। ওগো, কি হলো তোমার? চোখ খুলো, কেউ ডাক্তার ডাকো, আমার স্বামী তো মরেই যাবে। আমার সম্মানটা আজ মাটিতে মিশে গেল আরাফ। আমি আর বাঁচবো না বাবা, আমাকে এই কলঙ্ক নিয়ে মরতে হবে। আপনারা একটু সরে দাঁড়ান, ওনাকে বাতাস পেতে দিন, ওনার পালস খুবই উইক। ডাক্তার জামান, যিনি ওই বিয়েরই একজন অতিথি ছিলেন, দ্রুত এগিয়ে এসে চেক করলেন। তিনি জানালেন এটা মাইনর হার্ট অ্যাটাক। ওনাকে সম্পূর্ণ বিশ্রামে রাখতে হবে এবং কোনোভাবেই মানসিক চাপ দেওয়া যাবে না। রহমান সাহেব চোখ খুলে শুধু আরাফের হাতটা ধরলেন। ঠিক সেই মুহূর্তেই ভিড় ঠেলে সামনে এগিয়ে এলেন ফরিদা বেগম, আরাফের ফুপু। তার সাথে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে যারা। ভাইজান, আপনি ভেঙে পড়বেন না। আমাদের সম্মান কেউ এত সহজে মাটিতে মেশাতে পারবে না। কাজী সাহেব আছেন, বিয়ে আজই হবে, এই আসরেই হবে। কি আবল তাবল বকছস? ফরিদা, কোনে পালিয়েছে, বিয়ে কার সাথে হবে? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? আমার মেয়ে যারার সাথে, যারা আমার ভাইয়ের ছেলের বউ হয়ে এই বাড়িতে যাবে। আমাদের বংশের সম্মান আমি বাইরের মানুষের হাতে শেষ হতে দেব না। আরাপ, তোমার ফুফু ঠিক সিদ্ধান্তই নিয়েছে। যারার বাবা হিসেবে আমার এতে পূর্ণ সম্মতি আছে। যারা অনেক বুদ্ধিমতী মেয়ে, সে এই পরিবারকে সামলে নিতে পারবে। কিন্তু যারা আপু আমার চেয়ে 3 বছরের বড়, আমি তাকে কিভাবে স্ত্রী হিসেবে মানব? এটা অসম্ভব ফুপু। আমি রাজি আরাফ, মামার সম্মানের চেয়ে আমার কাছে আর কিছুই বড় নয়। তুমি মামার দিকে তাকিয়ে অন্তত এই বিয়েটাতে মত দাও। দেখুন, ইসলামে বয়সের কোনো বাধা নেই। হযরত খাদিজারা নবীর চেয়ে বয়সে 15 বছর বড় ছিলেন। পাত্র পাত্রে রাজি থাকলে শরীয়তে কোনো বাধা নেই।
পুরো হলরুমে পিনপতন নীরবতা নেমে এলো। আরাপ চমকে উঠে ফুপুর দিকে তাকালো, যারা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। বাধ্য হয়ে বাবার করুণ মুখের দিকে তাকিয়ে আরাফকে হার মানতে হলো। ইসলামিক শরীয়ত মোতাবেক সম্পূর্ণ ধর্মীয় নিয়মকানুন মেনে কাজী সাহেব বিয়ের কাজ শুরু করলেন। দিনমোহর নির্ধারণ করা হলো। সাক্ষীদের উপস্থিতিতে যারা 3 বার স্পষ্ট স্বরে কবুল বলল। আরাফের গলা দিয়ে স্বর বের হতে চাইল না, তবুও সেও বাবার দিকে তাকিয়ে 3 বার কবুল উচ্চারণ করলো। এভাবেই এক অপ্রত্যাশিত ঝড়ের রাতে যারা হয়ে গেল আরাফের স্ত্রী। বর্তমান সময়ে বাসর ঘরের নীরবতা ভেঙে আবার আরাফের কণ্ঠস্বর শোনা গেল। যারার শাড়ি ছেঁড়া অংশের বাঁধন ততক্ষণে আরাফের হাতের রক্তপাত বন্ধ করেছে। তুমি কেন এই বলিদান দিতে গেলে যারা? আমি তো তোমাকে কোনোদিন স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। তুমি তো জানতে আমি মায়াকে কতটা ভালোবাসতাম। আমার জীবনটা তো শেষ হয়েই গিয়েছিল। তুমি কেন নিজের জীবনটা নষ্ট করলে? ভালোবাসতে, কিন্তু সে তোমাকে ভালোবাসেনি আরাফ। আর মর্যাদার কথা বলছো, স্ত্রী হিসেবে আমার প্রাপ্য মর্যাদা আমি ঠিকই আদায় করে নেব। তার জন্য তোমার দয়ার প্রয়োজন নেই। আমি শুধু আমার মামার সম্মান বাঁচাতে চেয়েছি। তুমি বড্ড অহংকারী। তুমি ভাবছো তুমি এই বিয়েতে রাজি হয়ে আমাকে কিনে নিয়েছো? আর তুমি বড্ড অভিমানী। নিজের কাছের মানুষ আর শত্রুর পার্থক্য বোঝার ক্ষমতা তোমার নেই। তোমার চারপাশে বিশ্বাসঘাতকরা ঘুরে বেড়াচ্ছে, আর তুমি অন্ধের মতো মায়াকে ভালোবেসে গেছো। যারা আরাফের হাতটা ছেড়ে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। নিজের গলার ভারী নেকলেসটা খুলতে খুলতে সে আয়নার দিকে তাকালো। আয়নায় আরাফের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। আরাফ বিছানার এক কোণে মাথা নিচু করে বসে আছে। যারার বুকের ভেতরটা হু হু করে উঠলো। কেউ জানে না যে সে আরাফকে গত 10 বছর ধরে পাগলের মতো ভালোবাসে। নিজের বয়সের কথা ভেবে সে কোনোদিন আরাফকে তার অনুভূতির কথা বুঝতে দেয়নি। আজ যখন ভাগ্য তাকে আরাফের কাছে নিয়ে এসেছে, তখন আরাফের এই কষ্ট তাকেও ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে। তুমি কি এখন সারা রাত এইভাবে বসে থাকবে? হাত মুখ ধুয়ে শুয়ে পড়ো। কাল সকালে অনেক কিছু সামলাতে হবে। মামার চিকিৎসার ব্যবস্থাও করতে হবে। তুমি ঘুমাও, আমার ঘুম আসবে না। আমার মাথায় শুধু প্রতিশোধের আগুন জ্বলছে। আমি মায়াকে আর ওই রাকিবকে ছাড়বো না। প্রতিশোধ নেওয়ার জন্য মাথা ঠান্ডা রাখতে হয় আরাফ। আবেগ দিয়ে শত্রু দমন করা যায় না। যারা আর কথা বাড়ালো না। সে জানে আরাফ এখন এক ভয়ঙ্কর মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে। যারা ওয়াশরুমে যাওয়ার জন্য পা বাড়াতেই হঠাৎ দরজার বাইরে থেকে খট করে একটা শব্দ হলো। কেউ যেন বাইরে থেকে বাসর ঘরের দরজা লক করে দিল। কে? বাইরে কে? দরজা বন্ধ করলো কে? কি হলো আরাফ, তুমি চিৎকার করছো কেন? আরাফ দ্রুত গিয়ে দরজার হাতল ধরে টানলো, কিন্তু দরজা বাইরে থেকে শক্ত করে তালা দেওয়া। ঠিক সেই মুহূর্তেই দরজা নিচ দিয়ে একটা সাদা কাগজের টুকরো ভেতরে এসে পড়লো। যারা দ্রুত গিয়ে কাগজটা তুলে নিল। কাগজে লাল কালিতে লেখা কিছু কথা, যা দেখে যারার চোখ কপালে উঠে গেল। আরাফ, এখানে লেখা আছে বিয়ের উপহার কেমন লাগলো আরাফ? তবে আসল উপহার তো এখনো বাকি। মায়া শুধু প্রপার্টির কাগজে পায়নি, তোমার এই বাসর ঘরে এমন একটা জিনিস রেখে গেছে যা আজ রাতে তোমার পুরো পরিবারকে ধ্বংস রেখে আনবে। খেলা সবে শুরু। কি বলছো সব? আমাকে দাও কাগজটা। কে করলো এই কাজ? আমাদের বাড়ির ভেতরে শত্রু কে? চিঠিটা পড়ার সাথে সাথে আরাফ এবং জারার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আরাফ পাগলের মতো ঘরের চারিদিকে তাকাতে শুরু করলো। ঠিক তখনই আরাফের পকেটে থাকা ফোনটা বেজে উঠলো। আননোন নম্বর। আরাফ স্পিকার অন করে কল রিসিভ করলো। হ্যালো নতুনবার, আমি জিসান বলছি। তোমার বাবার হার্ট অ্যাটাক তো শুধু টেলার ছিল, আসল ছবি তো এখন শুরু হবে। কে তুই? কি চাস আমাদের কাছে? আমার পরিবারকে ধ্বংস করে তোর কি লাভ? আমি তোমার ধ্বংস চাই আরাফ। মায়া তো শুধু আমার একটা মেহরা ছিল, আসল খেলোয়াড় তো আমি। তোমার ঘরের ঠিক খাটের নিচে তাকিয়ে দেখো, সময় খুব কম, টিক 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 করছে। লাইনটা কেটে গেল। যারা এক মুহূর্ত দেরি না করে ভারী শাড়ি নিয়েই ফ্লোরে বসে খাটের নিচে উকি দিল। খাটের ঠিক মাঝখানে একটা কালো রঙের ছোট্ট বক্স রাখা, আর তার উপর লাল রঙের আলো জ্বলছে নিচ্ছে। বক্সে থাকা টাইমার দেখাচ্ছে আর মাত্র 3 মিনিট বাকি। আরাফ এবং যারা একে অপরের দিকে তাকালো। তাদের চোখে এখন শুধু মৃত্যু ভয়। দরজাও বাইরে থেকে বন্ধ, বাঁচার কোনো রাস্তা খোলা নেই। 3 মিনিট পর কি হবে তা ভেবেই তাদের শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। যারা টাইমারটা দেখো, আর মাত্র 1.5 মিনিট আছে। কিন্তু আমি মরার আগে একটা সত্যি জানতে চাই,
তুমি কি আসলেই সানা আপুর সাথে মিলে এই ফাঁদ পেতেছ? এই মৃত্যুর মুখে দাঁড়িয়ে তুমি আমাকে সন্দেহ করছো আরাফ? আমার ব্যাগে একটা ছোট কাঁচি আর স্ক্রু ড্রাইভার আছে, ওটা দিয়ে আমার তার কাটার চেষ্টা করো। স্ক্রু ড্রাইভার তোমার ব্যাগে কেন যারা? তার মানে তুমি আগে থেকেই জানতে এখানে বোমা রাখা আছে? কারণ আমি সানা আপুকে সন্ধ্যার সময় এই ঘরের বালিশের নিচে কিছু একটা লুকাতে দেখেছিলাম। কথা না বাড়িয়ে ওটা বের করো। সানা আপু আমাদের নিজেদের ফুফাতো বোন আমাদের এভাবে মারতে চায়? আরাফ আর এক মুহূর্ত নষ্ট না করে জারার ব্যাগ থেকে স্ক্রুড্রাইভারটা বের করে নিল। তার হাত প্রচন্ড ভাবে কাঁপছিল। খাটের নিচে লাল আলোটা তখন তীব্র গতিতে জ্বলছিল আর নিভছিল। টাইমারের সংখ্যাগুলো দ্রুত কমে আসছিল, 50, 49, 48। যারাও আরাফের পাশে ফ্লোরে বসে পড়ল। তার ভারী বেনারসি শাড়ির আঁচলটা মেঝেতে লুটোপুটি খাচ্ছিল। যারা নিজের ভয়কে আড়াল করে আরাফের কাঁপতে থাকা হাতের ওপর নিজের নরম হাতটা রাখলো। যারার হাতের সেই উষ্ণ স্পর্শ আরাফের ভেতরের ভয়কে এক নিমেষে এক অদ্ভুত সাহসে বদলে দিল। শান্ত হও আরাফ, রাগ আর ভয় একসাথে থাকলে মানুষ ভুল সিদ্ধান্ত নেয়। দেখো এখানে দুটো তার আছে, একটা নীল আর একটা লাল। ঠান্ডা মাথায় ভেবে দেখো সানা আপু কোন রংটা বেশি পছন্দ করত। আমি কোন তারটা কাটবো যারা? যদি ভুল তার কাটি তবে এই মুহূর্তেই আমরা উড়ে যাব, আমাদের বাঁচানোর মতো কেউ থাকবে না। লাল তারটা কাটো আরাফ। সানা আপু লাল রঙের তারের কাজ বেশ ভালো জানতো। সে যখন আইডি ফার্মে নেটওয়ার্কিং এর কাজ করতো, আমি তাকে ডায়েরিতে লাল তারের সার্কিট আটকাতে দেখেছি। আমার মন বলছে লাল তারটাই মেন সুইচ। যদি তোমার ধারণা ভুল হয়, যদি আমরা এই সেকেন্ডেই মারা যাই, তুমি কি মৃত্যুর জন্য তৈরি যারা? যদি মারা যায় তবে একসাথে মরবো আরাফ। অন্তত মৃত্যুর পর তো তুমি আমাকে পর্বে দূরে ঠেলে দিতে পারবে না। স্ত্রী হিসেবে তোমার পাশে মরতেও আমার কোনো আপত্তি নেই। যারার চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো। সেই জলের বিন্দুতে কোনো অভিনয় ছিল না, ছিল এক বুক গভীর অভিমান আর ভালোবাসা। আরাফ যারার চোখের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। এই মেয়েটা তাকে এতটা ভালোবাসে সে, যে মৃত্যুর মুখ দাঁড়িয়েও শান্তভাবে তার পাশে বসে আছে। যেখানে মায়া তাকে শুধু টাকার জন্য ধোকা দিয়ে চলে গেল। টাইমার তখন দেখাচ্ছে মাত্র 10 সেকেন্ড। আরাফ চোখ বন্ধ করে আল্লাহর নাম নিয়ে যারার হাতটা শক্ত করে ধরলো এবং অন্য হাত দিয়ে লাল তারটা একটা কেটে দিল। চারদিকের বাতাস যেন থমকে গেল। যারা তার চোখ দুটো শক্ত করে বন্ধ করে আরাফের বুকের সাথে মিশে গেল। আরাফও তাকে নিচের বাহু বন্ধনে জড়িয়ে নিল। এক তীব্র আকর্ষণে দুজনের খুব কাছাকাছি চলে এলো। আর আরাফের দ্রুত চলতে থাকা হৃদস্পন্দন একাকার হয়ে গেল। বাসর ঘরের সেই ভয়াল মুহূর্তেই তাদের মাঝে এক অদ্ভুত রোমান্টিক আবেশ তৈরি হলো। টাইমারটা শূন্যতে এসে থমকে গেল, কিন্তু কোনো বিস্ফোরণ হলো না। যারা চোখ খোলো, আমরা বেঁচে আছি, বোমাটা ফাটেনি। জিসান আমাদের ভয় দেখাচ্ছিল। আমরা সত্যি বেঁচে আছি আরাফ, নাকি এটা আমার কোনো ভুল কল্পনা? না যারা, এটা সত্যি। টাইমারটা বন্ধ হয়ে গেছে। জিসান নামের ওই লোকটা আমাদের সাথে শুধু একটা মাইন্ড গেম খেলছিল। সে দেখতে চেয়েছিল আমরা কতটা ভয় পাই। কিন্তু সানা আপু কেন এই কাজ করলো সেটা জানার জন্য আমাদের আগে এই ঘর থেকে বের হতে হবে। দরজাটা তো এখনো বাইরে থেকে শক্ত করে বন্ধ করা। আরাফ তার পকেট থেকে ফোনটা তুলে নিল এবং দ্রুত তার ছোট ভাই স্বামীকে ডায়াল করলো। ওপাশ থেকে স্বামী প্রথম রিঙে ফোনটা ধরলো। তার গলাতেও চরম উত্তেজনা আর ভয়। ভাইয়া তোরা ঠিক আছিস তো? আমরা বাসর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু চাবিটা খুঁজে পাচ্ছি না। খেতান বাহির থেকে তালা মেরে চাবি নিয়েছে। সামির, তোরা ধাক্কা দিয়ে দরজাটা ভাঙার চেষ্টা কর। ঘরের ভেতরে একটা নকল বোমা রাখা ছিল। জিসান নামের কেউ একজন ফোন করে আমাদের হুমকি দিচ্ছে। সানা আপুও এর মধ্যে জড়িত। কি বলিস তুই ভাইয়া? সোনা আপু জড়িত? রিয়াদ ভাই জলদি এসো, দরজাটা ভাঙতে হবে। ভেতরে যারা আপু আর ভাইয়া আটকে আছে। ওপাশ থেকে দরজায় ভারী কিছুর আঘাতের শব্দ শোনা যেতে লাগলো। রিয়াদ আর স্বামীর মিলে পুরো শক্তি দিয়ে দরজায় ধাক্কা মারছিল। কয়েকবার সজোরে আঘাত করার পর বাসর ঘরের কাঠের দরজাটা বিকট শব্দে ভেঙে খুলে গেল। দরজা খুলতেই বাইরে দাঁড়িয়ে থাকা পুরো পরিবার ভেতরে ছুটে এলো। সবার চোখে মুখে আতঙ্ক আর বিস্ময়। কি ড্রেসিং টেবিলের কাজ ভাঙা কেন? আর আরাফ, তোমার হাতে রক্ত কেন? যারা কি তোমার উপর আক্রমণ করেছে? এই বিয়ে মেনে নেয়নি বলে কি ও এমন করলো? না চাচা, যারা কিছু করেনি। আমি নিজের রাগে কাজ ভেঙেছি, কিন্তু আসল কথা সেটা নয়। সানা আপু কোথায়? ওনাকে ডাকুন এখনই। সানা তো নিজের ঘরে ঘুমাচ্ছে বাবা। ও তো মায়ার সাথে।
চলে যাওয়ার পর থেকে কান্নাকাটি করছিল, বলছিল ওর মাথা ব্যথা করছে। না আম্মা, সানা আপু ঘুমাচ্ছে না। সে আজ সন্ধ্যার সময় এই ঘরে একটা সন্দেহজনক বক্স লুকিয়ে রেখেছিল। আরাফের ফোনে জিসান নামের একটা কল করে আমাদের উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। সানা আপু এর পেছনে আছে। ও মা, কি শুনছি এসব? ফরিদা বা, তোমার এক মেয়ে তো বিয়ের আসরে কোণে পালানোর পর মহান সেজা রাফের গলায় ঝুলে পড়লো, আর বড় মেয়ে নাকি এই বাড়িতে বোমও রাখছে। তোমরা কি আমাদের পুরো পরিবারকে শেষ করতে এসেছো? রুমানা, মুখ সামলে কথা বলো। সানা আমার বড় মেয়ে, ও এমন কাজ করতেই পারে না। ও কেন এই পরিবারের ক্ষতি করবে, যেখানে ও নিজের বোন এই বাড়ির বউ হয়েছে? আমি নিজে সানাফুর রুমে গিয়ে দেখে আসছি সে আছে কিনা। ফাইম ভাই, তুমিও আমার সাথে এসো। শামির আর ফাহিম দ্রুত সানার রুমের দিকে ছুটে গেল। বাকি সবাই বাসর ঘরে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সালমা বেগম চারার সামনে এসে দাঁড়ালেন। তার চোখ দুটো কান্নায় লাল হয়ে আছে। তিনি চারাকে জড়িয়ে ধরলেন। যারা মা, তুই আমার আরাবকে বাঁচিয়েছিস। যদি আজ কোনো দুর্ঘটনা ঘটতো আমি তো মরেই যেতাম। কিন্তু সানার ব্যাপারে যা শুনেছি তা কি সত্যি? ও কেন এমন করলো? আমি নিজের চোখে ওকে এই ঘরে লুকিয়ে ঢুকতে দেখেছি মামি। তখন ততটা খেয়াল করিনি, কারণ সবাই বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত ছিল। কিন্তু এখন বুঝতে পারছি সব পরিকল্পনা আগে থেকেই করা ছিল। ঠিক তখনই শামির আর ফাহিম হন্তদন্ত হয়ে ফিরে এলো। শামিরের হাতে একটা খোলা ডায়েরি আর সানার ফেলে যাওয়া গয়নার বাক্স। তাদের মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সানা রুমে নেই। সানা আপু ঘরে নেই। জানালার গ্রিল কেটে সে পেছনের দেওয়াল টপকে পালিয়েছে। আর তার আলমারিতে এই ডায়েরিটা পেয়েছি, যেখানে জিসান নামের ওই লোকটার সাথে তার নিয়মিত যোগাযোগের প্রমাণ আছে। তার মানে মায়া একা ছিল না। মায়া, রাকিব আর সানা আপু এরা সবাই মিলে আমাদের কোম্পানি প্রপার্টি আর টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য এই চাল চেলেছে। আপু এমন করতে পারে না। রিয়াদ ভাইয়া, তুমি ভুল বলছো। সানা আপু তো আরব ভাইয়াকে নিজের ভাইয়ের মতোই ভালোবাসতো। সে কেন এমন চক্রান্ত করবে? ভালোবাসলে কেউ বাসর ঘরে বোমা রাখে নাবিলা? আর যদি যারা আপু আর আরাব ভাইয়া মারা যেত, তুমি কি কথা বলতে পারতে? তোমার বোন আমাদের পুরো পরিবারকে ধ্বংস করতে চেয়েছে। আমার মনে হয় আমাদের এখনই পুলিশে খবর দেওয়া উচিত। রহমান আঙ্কেলের অবস্থাও ভালো না, ওনাকে হাসপাতালে শিফট করা দরকার। আর এই বাড়িতে যে বড় একটা চক্রান্ত চলছে তা পুলিশ ছাড়া কেউ বের করতে পারবে না। পুলিশ ডাকলে আমাদের বংশের মান সম্মান আর থাকবে মিলেই? এমনিতেই কোণে পালিয়েছে, তার উপর বাড়িতে পুলিশ এলে মিডিয়া জানাজানি হবে। আমাদের বিজনেসের শেয়ার পড়ে যাবে বাজারে। আব্বু, তুমি এখনো বিজনেসের শেয়ার নিয়ে ভাবছো? এখানে মানুষের জীবন মরণের সমস্যা। আমি অলরেডি ইন্সপেক্টর কামাল সাহেবকে ফোন করেছি। উনি ওনার খোঁজ নিয়ে রওনা হয়েছে। ফাহিমের কথায় শফিক সাহেব চুপ করে গেলেন, কিন্তু তার চোখে এক অদ্ভুত অস্বস্তি ফুটে উঠল। রহমান সাহেবকে দ্রুত রিয়াদ আর আসাদ মিলে নিচের গাড়িতে নিয়ে গেল হাসপাতালে পাঠানোর জন্য। ডাক্তার জামানও তাদের সাথে গেলেন। বাড়িতে তখন এক থমথমে পরিবেশ। লিভিং রুমে সবাই এসে বসলো। যারা আর আরাব পাশাপাশি বসে আছে, কিন্তু তাদের মাঝে এক বিশাল মানসিক দূরত্ব। আরাব যারাকে বাঁচানোর জন্য কৃতজ্ঞ, কিন্তু তার মনের ভেতরের সন্দেহ পুরোপুরি কাটেনি। যারা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। তুমি কি সত্যি সানার এই ডায়েরি বা জিসানের ব্যাপারে আগে কিছু জানতে না? সানা তোমার নিজের বোন, তোমরা একই রুমে থাকতে। তুমি আবার আমাকে সন্দেহ করছো আরাফ? সানা আপু তার ব্যক্তিগত জীবন আমার কাছ থেকে সবসময় লুকিয়ে রাখতো। সে যে এত বড় অপরাধে জড়িয়ে গেছে তা জানলে আমি নিজেই তাকে আটকে রাখতাম। কিন্তু আমার মন বলছে এই চক্রান্তের চাল আরো অনেক দূর ছড়ানো। মায়া শুধু একটা ঘুঁটি ছিল, সানা আপু হয়তো কারোর নির্দেশে কাজ করছিল। আমি জানি তোমার বিশ্বাস ভেঙে গেছে আরাফ, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি আমি নিজের বোন হলেও সানাকে ছাড়বো না। এই পরিবারের যে ক্ষতি সে করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। আরাব ধীর পায়ে জারার আরো কাছে এগিয়ে গেল। সে জারার কপালে লেপ্টে থাকা কয়েকটা চুল পরম মমতায় কানের পিছনে গুজে দিল। জারার সারা শরীর এই প্রথম আরাফের এত কাছাকাছি এসে কেঁপে উঠল।
আরাফের চোখের দিকে তাকিয়ে যারা নিজের সব কষ্ট ভুলে গেল। অসম বয়সের এই সম্পর্কের মাঝেও এক অদ্ভুত ভালো লাগার জন্ম নিতে শুরু করলো, যা দুজনেই মনে মনে অনুভব করতে পারছিল কিন্তু মুখে প্রকাশ করতে পারছিল না। ঠিক তখনই বাড়ির সামনে কয়েকটি পুলিশের গাড়ির সাইরেন শোনা গেল। ইন্সপেক্টর কামাল তার ফোর্স নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলেন। আসসালামু আলাইকুম, আমি ইন্সপেক্টর কামাল। ফাহিম সাহেব আমাকে পুরো ঘটনা ফোনে সংক্ষেপে বলেছেন। রহমান সাহেবের অবস্থা এখন কেমন? ওনাকে রিয়াদ আর আসাদ ড্রাইভার মিলে হাসপাতালে নিয়ে গেছে। ডাক্তার জামান আছেন সাথে। কামাল সাহেব, আমাদের বাড়িতে এক ভয়ঙ্কর চক্রান্ত হয়েছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আরফ সাহেব, আপনি বললেন সানা নামের মেয়েটা পালিয়েছে আর বাসর ঘরে একটা টাইমার বক্স পাওয়া গেছে। হ্যাঁ ইন্সপেক্টর, এই যে সেই বক্সটা, যারা ঠিক সময়ে লাল তারটা না কাটলে হয়তো আমরা এখন বেঁচে থাকতাম না। যদিও এটা আসল বোমা ছিল না, কিন্তু আমাদের ভয় দেখানোর জন্য এটা করা হয়েছিল। হ্যাঁ, এটা আসলে একটা ফেক আইডি, কিন্তু যে এটা তৈরি করেছে সে প্রফেশনাল। করিম সাহেব, আপনার বড় মেয়ে সানা কি আগে থেকে কোনো জিসান নামের ছেলের সাথে সম্পর্ক ছিল? আপনার কি কোনো ধারণা আছে? আমি তো কিছুই জানি না ইন্সপেক্টর। সানা শান্তশিষ্ট মেয়ে ছিল। ও যে এমন একটা অপরাধ চক্রের সাথে জড়িয়ে যাবে তা আমি স্বপ্নেও ভাবিনি। আমার মাথায় কাজ করছে না। কাশেম, তুমি কি আজ রাতে সানাকে পেছনের গেট দিয়ে যেতে দেখেছো? তুমি তো বাড়ির কাজের লোক, তোমার তো খেয়াল রাখার কথা। না স্যার, আমি তো সামনের গেটে মেহমানদের গাড়ি পার্কিং দেখছিলাম। অনেক ভিড় ছিল তো। তবে রেবেকা আপা মনে হয় সানা মামুনিকে পিছনের দিকে যাইতে দেখছিল। হ্যাঁ স্যার, আমি দেখেছিলাম সানা আপার হাতের মধ্যে একটা কালো ব্যাগ নিয়ে পিছনের বাগানের দিকে যাচ্ছিল। আমি ভাবছিলাম ও হয়তো বিয়ের ঝামেলার কারণে কান্নাকাটি করতে গেছে, তাই কিছু বলি নাই। আমি যদি জানতাম ও পালায়া যাব তবে তো চিৎকার দিতাম। ঠিক আছে তানিয়া আর নাবিলা, তোমরা কি মায়ের রুমে কোনো সন্দেহজনক জিনিসপত্র পেয়েছো যখন তোমরা ওকে ডাকতে গিয়েছিলে? আমরা যখন ঘরের দরজা ভেঙে ঢুকছিলাম তখন পুরো ঘর ফাঁকা ছিল, আলমারি খোলা ছিল আর মায়া ভাবির সমস্ত গয়নাও উধাও ছিল। সানা আপুও তখন আমাদের সাথেই ছিল, কিন্তু সে হঠাৎ করে ভিড়ের মধ্যে কোথায় যেন হারিয়ে গেল। হ্যাঁ কামাল স্যার, সানাপু বলছিল সে বড় আব্বুর জন্য পানি আনতে যাচ্ছে, তারপর ও আর ফিরে আসেনি। ইন্সপেক্টর কামাল ডায়েরিটা হাতে নিয়ে পাতা উল্টাতে লাগলেন। ডায়েরির শেষ পাতায় জিশানের হাতের লেখা স্পষ্ট দেখা যাচ্ছে। সেখানে লেখা ছিল, কাজটা শেষ হলেই আমরা দুজনে এই দেশ ছেড়ে চলে যাব সানা। রহমান সাহেবের পুরো সম্পত্তি এখন আমাদের হাতের মুঠোয়। ইন্সপেক্টর কামাল বক্সটার দিকে গভীরভাবে তাকালেন। হঠাৎ ওনার চোখ গেল বক্সের গায়ে লাগানো একটি ছোট্ট চকচকে জিনিসের ওপর। তিনি পকেট থেকে একটা ম্যাগনিফাইং গ্লাস বের করে ওটা পরীক্ষা করলেন। সবাই একটু শান্ত হন। আরফ সাহেব, এই বক্সের ওপর একটা অন্তত শক্তিশালী স্পাই ক্যামেরা আর লেন্স লাগানো আছে। এর মানে হলো জিসান নামের এই অপরাধী এতক্ষণ এই ঘরে বসে আমাদের প্রত্যেকটা কথা শুনেছিল এবং আমাদের দেখছিল। কি বলছেন ইন্সপেক্টর? তার মানে জিসান এখনো আমাদের উপর নজর রাখছে? ঠিক সেই মুহূর্তেই আরাফের পকেটে থাকা ফোনটা আবার উচ্চ শব্দে বেজে উঠল। স্ক্রিনে সেই একই আননোন নম্বর। পুরো ঘুমের মানুষ ভয়ে স্তব্ধ হয়ে গেল। ইন্সপেক্টর কামাল ইশারা করলেন কলটা রিসিভ করে স্পিকার অন করতে। আরাফ কাঁপতে কাঁপতে কলটা রিসিভ করলো। ওপাশ থেকে জিশানের সেই চেনা ভয়ঙ্কর ও তাচ্ছিল্য ভরা হাসির শব্দ ভেসে এলো, যা শুনে যারার হাত দুটো আবার বরফ হয়ে গেল। কি ইন্সপেক্টর কামাল, বোমার তার কেটে খুব হিরো সেজেছ তো তোমরা? ভেবেছ খেলা শেষ হয়ে গেছে, কিন্তু তোমরা ভুলে গেছো সানা তো শুধু বাইরে থেকে চলে গেছে। আমার আসল পার্টনার, যে এই চক্রান্তের মূল মাথা, সে তো এখনো ওই ঘরের ভেতরেই তোমাদের সবার সাথে সোফায় দাঁড়িয়ে আছে। সে মাত্র আমাকে মেসেজ করে জানালো যে পুলিশ চলে এসেছে। জিশানের এই কথাটি শোনার সাথে সাথে ড্রয়িং রুমের সবার বুক কেঁপে উঠল। প্রত্যেকের দিকে সন্দেহের চোখে তাকাতে লাগলো। শফিক সাহেব, রুবানা চাচি, ফাহিম, রিয়াদ, মিলি নাকি আশাদ ড্রাইভার? কে লুকিয়ে আছে এই পরিবারের ভেতরে শত্রুর চর হয়ে? কে জিশানকে প্রতি মুহূর্তের খবর পৌঁছে দিচ্ছে? কেউ কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে পুরো বাড়ির মেইন পাওয়ার গ্রিড ধপ করে কেটে দেওয়া হলো।
মুহূর্তের মধ্যেই পুরো বাড়ি ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। চারিদিকে এক ভয়াবহ নীরবতা। ঠিক সেই সময় রহমান সাহেবের ওপরের ঘর থেকে এক বুক ফাটানো তীব্র চিৎকার শোনা গেল, আর তারপর পরই বিকট শব্দে একটা পিস্তলের গুলির আওয়াজ হলো। বাবা, আরাফ অন্ধকারে পাগলের মতো চিৎকার করে উঠল। যারা অন্ধকারেও আরাফের হাতটা শক্ত করে জড়িয়ে ধরল, কিন্তু ওপরের ঘরে তখন কার যেন ভারী জুতো পরে দৌড়ে পালানোর শব্দ শোনা যাচ্ছিল। বাবা, কে ওখানে? ফায়ার করলো কে? যারা, আমার হাত ছাড়ো, আমাকে উপরে যেতে হবে। না আরাফ, অন্ধকারে তুমি একা যাবে না। খুনি এখনো ওপরেই আছে, তোমারও বিপদ হতে পারে। কেউ এক পাও নড়বেন না। কনস্টেবল, টর্চ জ্বালাও। আরব সাহেব, আমার পিছনে আসুন। ঘুটঘুটে অন্ধকারে টর্চের সরু আলোটা সিঁড়ি বেয়ে ওপরের দিকে এগোতে লাগলো। ঠিক তখনই ওপর থেকে কারো ভারী শরীর সিঁড়ি দিয়ে গড়িয়ে নিচে এসে পড়লো। আরাব টর্চের আলোটা ফ্লোরে ফেলতেই আতঙ্কে জমে গেল। সিঁড়ির শেষ ধাপে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে রেবেকা খালা। তার বুকে গুলি ক্ষত থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। যারা এক ছুটে রেবেকার পাশে গিয়ে বসলো। রেবেকা খালা, চোখ খুলুন খালা। ইন্সপেক্টর, উনি এখনো বেঁচে আছেন, জলদি অ্যাম্বুলেন্স ডাকুন। খালা, কে করেছে এই কাজ? কে গুলি করলো আপনাকে? রেবেকা খুব কষ্টে শ্বাস নিচ্ছিল, তার মুখ দিয়ে রক্তের ফেনা বের হচ্ছে। সে তার কাঁপা কাঁপা হাতটা তুলে উপরের অন্ধকার বারান্দার দিকে ইশারা করলো। ছোট ভাইজান, সানা আপামনি একা না। ওই লোকটা ঘরে ঢোকার সময় আমি চিনে ফেলেছি। ওই কালা জাদুগুলো। কোন লোকটা খালা? কার কথা বলছেন আপনি? আমাদের পরিবারের ভেতরের কেউ? ফাহিম, ফাহিম ভাইজান। রেবেকার কথা শেষ হওয়ার আগেই তার হাতটা ফ্লোরে লুটিয়ে পড়ল। চোখ দুটো স্থির হয়ে গেল। রেবেকা আর বেঁচে নেই। ঠিক সেই মুহূর্তেই সারা বাড়ির আলো দপ করে জ্বলে উঠল। ইন্সপেক্টর কামালের নির্দেশে বাইরে থেকে জেনারেটর চালু করা হয়েছে। আলোর নিচে রেবেকার রক্তাক্ত মৃতদেহ দেখে ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা সালমা বেগম বিকট এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে গেলেন। তানিয়া আর নাবিলা ছুটে গিয়ে তাকে ধরলো। মা, চোখ খোলো মা। আরাব ভাই, মাকে দেখো, মা তো নিঃশ্বাস নিচ্ছে না। তানিয়া, তুই কাঁদিস না, মামির চোখে মুখে পানির ছিটে দে। নাবিলা, তুই তাড়াতাড়ি ফার্স্ট এড বক্স থেকে মামির প্রেশারের ওষুধটা নিয়ে আয়। এই বাড়িতে এসব কি হচ্ছে? খুন খারাপই শুরু হয়ে গেল। আরাব, তুমি এসব পুলিশ বোমার নাটক করে আমাদের সবাইকে মেরে ফেলবে নাকি? চাচা, আপনি কি কানে কম শোনেন? রেবেকা খালা মরার আগে কার নাম বলে গেল সেটা কি আপনার কানে যায়নি? আপনার গুণধর ছেলে ফাহিম কোথায়? আরাব চোখ লাল করে ভিড়ের মধ্যে ফাহিমকে খুঁজতে লাগলো। ফাহিম সোফার এক কোণে দাঁড়িয়ে ঘামছিল। আরাব এক লাফে ফাহিমের কলার চেপে ধরলো। তুই এই কাজ করেছিস ফাহিম? রেবেকা খালাকে তুই গুলি করেছিস? বাবার সম্পত্তি হাতানোর জন্য তুই মায়া আর জিসানের সাথে হাত মিলিয়েছিস? পাগল হয়েছিস তুই আরাব? আমার কলার ছাড়। আমি কেন ওই কাজের বেটিকে গুলি করতে যাব? কারেন্ট যাওয়ার পর থেকে তো এই সোফাতেই দাঁড়িয়েছিলাম। এই আরাব, তুই আমার ছেলের গায়ে হাত তুলছিস কোন সাহসে? ফাহিম কেন খুন করবে? ওই রেবেকা তো ঘর অন্ধকারে ভুলভাল বকে মরে গেছে। তুই আমার ফাহিমকে ফাঁসানোর চেষ্টা করছিস? রুমানা, নিজের ছেলেকে বাঁচানোর জন্য একটা মৃত মানুষের নামে মিথ্যা অপবাদ দিও না। রেবেকা স্পষ্ট ফাহিমের নাম বলেছে। ফাহিম যদি দোষী হয় তবে তাকে শাস্তি পেতেই হবে। ফরিদা, তুমি নিজের চরকায় তেল দাও। তোমার বড় মেয়ে সানা তো বোমা রেখে চাল চুরি করে পালিয়েছে। আগে নিজের মেয়েদের সামলাও, তারপর আমার ছেলের দিকে আঙ্গুল তুলবে। কে জানে, এই যারাই হয়তো এসবের পেছনে আছে আরবকে বিয়ে করার জন্য, সেই তো আসল মাস্টারমাইন্ড হতে পারে। শফিক সাহেব, মুখ সামলে কথা বলবেন। যারা আপনার ভাইয়ের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখেছে, আর আপনি তাকে সন্দেহ করেছেন? স্টপ ইট। আপনারা সবাই চুপ করুন। এটা একটা মার্ডার সিন। আরব সাহেব, আপনি ওনাকে ছেড়ে দিন। আইন নিজের হাতে তুলে নেবেন না। কনস্টেবল, ফাহিম সাহেবকে হাতকড়া পড়াও। ইনভেস্টিগেশন শেষ না হওয়া পর্যন্ত উনি আমাদের কাস্টাডিতে থাকবেন। ইন্সপেক্টর, আপনি চরম ভুল করছেন। আমি কাউকে খুন করিনি। বিশ্বাস করুন,
ওই জিশান নামের লোকটা আমাদের সবাইকে ফাঁসানোর জন্য একটা গেম খেলছে। আব্বু, আমাকে বাঁচাও। পুলিশ ফাহিমকে হাতকড়া পরিয়ে ড্রয়িং রুমের একপাশে বসিয়ে রাখলো। সফিক সাহেব এবং রোমানা চাচি চিৎকার করে কান্নাকাটি করতে লাগলেন। পুরো বাড়িটা একটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ফ্লোরে পড়ে থাকা রক্তের দাগগুলো এই অভিজাত পরিবারের ভেতরের নোংরা রূপটা সবার সামনে তুলে ধরেছে। ইন্সপেক্টর কামাল তার দল নিয়ে ওপরের ঘরে গেলেন তল্লাশি চালাতে। যারা ধীর পায়ে আরাফের কাছে এসে দাঁড়ালো। আরাফের হাত থেকে তখনও টপ টপ করে রক্ত পড়ছে। কাঁচ ভাঙার ক্ষতটা আবার খুলে গেছে। আরাফ, তোমার হাত দিয়ে অনেক রক্ত পড়ছে, চলো ঘরে চলো, আমি ক্ষতটা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিচ্ছি। আমার এই রক্তের কোনো দাম নেই যারা। আমার বাবা হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন, আমার বাড়িতে খুন হচ্ছে, আমার নিজের ভাই বোনেরা আমার পিঠে ছুরি মারছে। আমি আর পারলাম না যারা, আমি হেরে গেলাম। আরাফের গলাটা ভেঙে গেল, তার চোখের কোণে পানি চিকচিক করছে। যারা আর কোনো কথা না বলে আরাফের সুস্থ হাতটা ধরে টান দিয়ে তাকে বাসর ঘরের দিকে নিয়ে চলল। ঘরটার দরজা ভাঙা, ভেতরে কাঁচের টুকরো ছড়ানো। যারা সাবধানে আরাফকে খাটের এক কোণে বসালো। তারপর ফার্স্ট এইড বক্স থেকে ডেটল তুলো আর ব্যান্ডেজ বের করে আনলো। আরাফ শূন্য দৃষ্টিতে দেওয়ালের দিকে তাকিয়ে আছে। যারা ফ্লোরে হাঁটু গেড়ে বসে আরাফের রক্তাক্ত হাতটা নিজের কোলে টেনে নিল। ডেটলে ভেজানো তুলো দিয়ে সে খুব পরম মমতায় আরাফের ক্ষতটা পরিষ্কার করতে শুরু করলো। একটু জ্বলবে আরাফ, সহ্য করে নাও। এই শারীরিক জ্বালাটা ভেতরের যন্ত্রণার কাছে কিছুই না যারা। তুমি কেন আমার এত যত্ন নিচ্ছ? আমি তো তোমাকে কোনোদিন স্ত্রীর সম্মান দিতে চাইনি। তুমি তো আমার ফুফাতো বোন, আমার চেয়ে 3 বছরের বড়। আমি তো সারা জীবন তোমাকে আপু বলেই ডেকেছি। আজ হঠাৎ করে এই সম্পর্কটা আমি কিভাবে মেনে নেব? সম্পর্ক কখনো বয়স বা সম্বোধন দিয়ে নির্ধারিত হয় না আরাফ। সম্পর্ক নির্ধারিত হয় বিপদের দিনে কে তোমার হাতটা শক্ত করে ধরে রেখেছে তা দিয়ে। তুমি বড্ড ভালো যারা। তুমি এই অভিশপ্ত পরিবারের জন্য বড্ড বেশি পবিত্র। আমার ভয় হয় জিসানের নজর এবার তোমার উপর পড়বে না তো। আমি মায়াকে হারিয়েছি, কিন্তু তোমাকে হারালে আমি আর বাঁচব না। কথাগুলো বলতে বলতে আরাফ আর নিজের আবেগ ধরে রাখতে পারলো না। সে হাউমাউ করে কেঁদে উঠে যারার 2 কাঁধ জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখলো। যারা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। আরাফের এই আকস্মিক স্পর্শ তার শরীরের প্রতিটি শিরায় এক অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলল। যারা তার 2 হাত দিয়ে আরাফের পিঠটা পরম মমতায় জড়িয়ে ধরলো। সে নিজের আঙ্গুলগুলো আরাফের ঘন চুলের মাঝে বিলি কাটতে লাগলো। আমি কখনো যাব না আরাফ, তুমি নিজেকে একা ভেবো না। যতদিন আমার শরীরে প্রাণ আছে আমি তোমার পরিবারের গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না। আল্লাহ আমাদের এই এক করেছেন, নিশ্চয়ই এর পেছনে তার কোনো সুন্দর পরিকল্পনা আছে। তুমি আমাকে ছেড়ে যাবে না তো যারা? মায়ের মতো তুমিও আমাকে ধোকা দেবে না তো? যদি আমার মনও আসে আরাফ, তবে সেটা তোমার বুকেই আসবে। আমি ধোকা দিতে শিখিনি, আমি শুধু ভালোবাসতে শিখেছি। আরাফ ধীরে ধীরে যারার বুক থেকে মাথা তুলল। তাদের দুজনের মুখ খুব কাছাকাছি। যারার চোখের গভীরতা আজ আরাফকে নতুন করে গ্রাস করছে। আরাফের চোখ যারার কপাল, নাক এবং অবশেষে তার ঠোঁটের ওপর এসে স্থির হলো। যারার নিঃশ্বাসের গতি বেড়ে গেছে। আরাফ তার ডান হাতটা তুলে যারার গালের উপর রাখলো। যারার গায়ের সেই মাতাল করা সুভাষ আরাফকে সব দুঃখ কষ্ট ভুলিয়ে এক অন্য জগতে নিয়ে যাচ্ছে। আরাফ ধীরে ধীরে যারা ঠোঁটের দিকে এগিয়ে গেল। যারা চোখ বন্ধ করে আরাফের এই ভালোবাসার স্পর্শ গ্রহণ করার জন্যে নিজেকে সমর্পণ করলো। ঠিক সেই মুহূর্তে আরাফের পকেটে থাকা ফোনটা আবার বেজে উঠল। রোমান্টিক আবেশটা 1 সেকেন্ডেই ভেঙে খান খান হয়ে গেল। আরাফ দ্রুত ফোনটা বের করলো। স্ক্রিনে ডাক্তার জামানের নাম্বার। আরাফের বুকটা ধক করে উঠল। সে দ্রুত কলটা রিসিভ করে কানে ধরলো। হ্যালো ডাক্তার জামান, বাবা কেমন আছেন? ওনার জ্ঞান ফিরেছে? আপনারা কি সিটি হাসপাতালে পৌঁছেছেন? আরাফ, তুমি কোথায় বাবা? আমি তো 1 ঘন্টা ধরে সিটি হাসপাতালে এমার্জেন্সিতে বসে আছি। রহমান সাহেবকে তো এখানে আনা হয়নি। কি বলছেন এসব? রিয়াদ আর আসাদ তো আমার বাবার মাথা কোলে নিয়ে
আমাদের পুরনো গাড়িতে করেই আপনার সাথে বের হলো। আমি তো নিজের চোখে দেখলাম। হ্যাঁ, তারা তোমার গাড়িতে ছিল এবং আমি তোমার গাড়িতে তাদের পৌঁছেছিলাম, কিন্তু মেন রোডের সিগন্যালে একটা কালো এসআইডি এসে হঠাৎ করে আমার গাড়ির সামনে ব্রেক করে আমাকে আটকে দেয়। আমি কিছু বোঝার আগে রিয়াদের গাড়ির সিগন্যাল ভেঙে যায়, রাস্তায় ঢুকে স্পিড বাড়িয়ে চোখের পলকে গায়েব হয়ে যায়। আমি ভেবেছিলাম তারা হয়তো শর্টকাট নিচ্ছে, কিন্তু ওরা তো হাসপাতালে আসেনি। আপনি পাগল হয়ে গেছেন ডাক্তার জামান। আমার বাবা ওই গাড়িতে, রিয়াদ আমার বেস্ট ফ্রেন্ড। ও বাবাকে নিয়ে কোথায় যাবে? আসাদি বা কোথায়? আপনারা পুলিশকে জানাননি কেন? আমি কামাল সাহেবকে জানানোর চেষ্টা করছিলাম, কিন্তু ওনার ফোন রিচেবল। আর আমার মন বলছে খুব বড় কোন বিপদ হয়েছে। রিয়া ছেলেটা আমার প্রথম থেকেই সুবিধার মনে হচ্ছিল না। আরাফের হাত থেকে ফোনটা প্রায় খসে পড়ছিল। যারা দ্রুত ফোনটা ধরে নিল। আরাফের মুখটা সাদা ফ্যাকাশে হয়ে গেছে। তার পুরো পৃথিবী যেন তার পায়ের নিচ থেকে সরে যাচ্ছে। রিয়াদ তার 10 বছরের বন্ধু, যে তার প্রতিটি সুখ দুঃখে পাশে ছিল। সেই রিয়াদ তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আরাফ, নিজেকে সামলাও। ডাক্তার জামান হয়তো ভুল দেখেছেন। রিয়াদ ভাইয়া এমন কাজ করতেই পারে না। তুমি রিয়াদ ভাইয়াকে কল করো এক্ষুনি। আরাফ কাপা হাতে রিয়াদের নম্বরে কল করলো, ফোন বন্ধ। আশাদের নম্বরে কল করলো, সেটাও বন্ধ। আরাফ পাগলের মতো ঘরের মধ্যে পায়চারি করতে লাগলো। ঠিক তখনই আরাফের ফোনে একটা হোয়াটসঅ্যাপ মেসেজের টোন বেজে উঠলো। আননোন নম্বর থেকে একটা ভিডিও মেসেজ এসেছে। আরাফ এবং যারা দুজনে মিলে দ্রুত ভিডিওটা প্লে করলো। ভিডিওটা চালু হতেই আরাফের গলার কাছে একটা কান্না দলা পাকিয়ে উঠলো। ভিডিওতে দেখা যাচ্ছে একটি পুরনো পরিত্যক্ত গোডাউনের ভেতর রহমান সাহেবকে একটি কাঠের চেয়ারের সাথে শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। ওনার জ্ঞান নেই, মাথাটা একদিকে হেলে আছে। ওনার বুকের উপর দিয়ে একটা লাল রঙের লেজার লাইটের আলো ঘুরছে। ক্যামেরাটা ধীরে ধীরে ঘুরে ডান দিকে গেল। সেখানে দাঁড়িয়ে আছে আর কেউ নয়, স্বয়ং রিয়াদ। তার এক হাতে একটা কালো রঙের রিভলভার আর অন্য হাতে রহমান সাহেবের সেই প্রপার্টির ফাইলটা। রিয়াদের মুখে এক ক্রূর এবং ভয়ঙ্কর হাসি। কিরে দোস্ত, বাসর রাত কেমন কাটছে? বউ কি পছন্দ হয়েছে, নাকি মায়া সুখে এখনো কাচ্ছিস? জানোয়ার, তুই আমার এত বছরের বন্ধু হয়ে আমার সাথে এই কাজ করলি রিয়াদ? তুই আমার বাবাকে কোথায় নিয়ে গেছিস? আরাফ ভুলে গিয়েছিল যে এটা একটা রেকর্ডের ভিডিও। সে রাগে স্ক্রিনের উপর চিৎকার করে উঠল। যারা তাকে ধরে শান্ত করার চেষ্টা করলো। ভিডিওতে রিয়াদ আবার কথা বলতে শুরু করলো। খুব অবাক হচ্ছিস তাই না আরাফ? ভাবছিস তোর বেস্ট ফ্রেন্ড কিভাবে তোর পিঠে ছুরি মারলো? আরে বোকা, আমি তো কোনোদিনই তোর বন্ধু ছিলাম না। আমি ছিলাম তোর ওই অহংকারী বাবার সম্পত্তির একজন দাবিদার। মনে আছে, আজ থেকে 15 বছর আগে তোর বাবা আমার বাবাকে বিজনেস থেকে ধোঁকা দিয়ে বের করে দিয়েছিল। আমার বাবা তো হার্ট অ্যাটাক করে মরেই গেল। আজ তোর বাবার পালা। ভিডিওর ব্যাকগ্রাউন্ড থেকে এবার জিসাদের সেই চেনা ভয়াবহ কণ্ঠস্বর ভেসে এলো। তাকে ক্যামেরায় দেখা যাচ্ছে না, শুধু তার গলা শোনা যাচ্ছে। আমি বলেছিলাম না আরাফ, খেলা সবে শুরু। তুই ঘরের বাইরে শত্রু খুঁজছিস, আর তোর শত্রু তো তোর একদম বুকের ভেতরেই লুকিয়ে ছিল। সানা, ফাহিম, মায়া, এরা সবাই তো শুধু আমার হাতের পুতুল। আসল মাস্টারম্যান তো রিয়াদ। আর হ্যাঁ, তোকে একটা সারপ্রাইজ দেই। তোর ওই বিশ্বস্ত ড্রাইভার আসাদকে আমরা একটা সুন্দর উপহার দিয়েছি। ক্যামেরাটা এবার ফ্লোরের দিকে ঘুরে গেল। ফ্লোরে রক্তে ভাসছে আসাদের মৃতদেহ। তার গলায় একটা গভীর ছুরির আঘাত। ভিডিওটা এখানেই শেষ হয়ে গেল। আরাফ ফোনটা ছুঁড়ে মারলো দেওয়ালের দিকে। ফোনটা টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। আরাফ 2 হাতে নিজের মাথা চেপে ধরে ফ্লোরে বসে পড়ল। রিয়াদ, তোকে আমি ছাড়বো না। তোকে আমি নিজের হাতে খুন করব। আরাফ, শান্ত হও। আমাদের এক্ষুনি ইন্সপেক্টর কামালকে এই ভিডিওটা দেখাতে হবে। ফাহিম ভাইয়া নির্দোষ। রেবেকা খালা অন্ধকারে রিয়াদকে ফাহিম ভেবে ভুল করেছিল। রিয়াদের জুতোর সাথেই তো ফাহিমের জুতোর মিল ছিল। যারা আরাফকে টেনে তুলে ড্রয়িং রুমের দিকে নিয়ে দৌড় দিল। তারা সিঁড়ির কাছে পৌঁছতেই দেখতে পেল ইন্সপেক্টর কামাল নিচে নেমে আসছেন। ওনার মুখটা খুব গম্ভীর। আরব সাহেব, একটা ভয়ঙ্কর খবর আছে। আমার টিম ওপরের ঘরে তল্লাশি করে রেবেকা খালার হাতে মুঠোয় একটা বোতাম পেয়েছে, আর এই বোতামটি শফিক সাহেবের শার্টের। ইন্সপেক্টর, আপনি মিথ্যা কথা বলছেন।
আমার শার্টের বোতাম তো আগে থেকেই ছেঁড়া ছিল। মিথ্যা কে বলছে সেটা তো পরে প্রমাণ হবে, কিন্তু সবচেয়ে বড় শকিং নিউজ হলো আমরা ফাহিমের রুমের সিলিং এর উপর থেকে একটা স্নাইপারের রাইফেল পেয়েছি। ইন্সপেক্টর ফাহিম নয়, আসল কালপ্রিট রিয়াদ। সে আমার বাবাকে কিডন্যাপ করেছে, আসাদকে খুন করেছে। আমার কাছে ভিডিও প্রমাণ আছে। ভিডিও প্রমাণ? কিন্তু আরব সাহেব, আপনি কি জানেন যে এই বাড়িতে ইন্টারনেট কানেকশন এবং মোবাইল নেটওয়ার্ক যেবার দিয়ে গত আধা ঘন্টা ধরে পুরোপুরি বন্ধ করে রাখা হয়েছে? আপনার ফোনের ভিডিও মেসেজ এলো কিভাবে? কামালের কথা শুনে আরাফ এবং যারা চমকে উঠল। আরাফ দ্রুত যারার ফোনটা হাতে নিয়ে দেখলো সত্যিই ফোনে কোনো নেটওয়ার্ক নেই। তাহলে ওই মেসেজটা কিভাবে এলো? এর একটাই মানে হতে পারে আরব সাহেব, যে মেসেজ পাঠিয়েছে সে এ বাড়ির সীমানার ভিতরে আছে এবং সে আমাদের খুব কাছে থেকে নজর রাখছে। ঠিক সেই মুহূর্তে পুরো বাড়ির ভেতরে একটা যান্ত্রিক কণ্ঠস্বর ইকো হতে শুরু করলো। বাড়ির হিডেন স্পিকারগুলো দিয়ে কেউ একজন সরাসরি ব্রডকাস্ট করছে। বুদ্ধি আছে তোমার ইন্সপেক্টর কামাল। হ্যাঁ, আমি তোমাদের আশেপাশে আছি। আমি আরাফ। তোর বাবা শুধু কিডন্যাপ হয়নি, তার চেয়ারে একটা টাইম বোমা ফিট করা আছে, আর সেই বোমার রিমোট কন্ট্রোলটা আছে তোর ওই অতি আদরের স্ত্রী যারার ব্যাগের ভেতরে। জিশানের এই ঘোষণার পর পুরো ড্রয়িং রুমে শ্মশানের নীরবতা নেমে এলো। আরাফ ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে যারার দিকে তাকালো। যারার চোখে চরম আতঙ্ক আর বিস্ময়। সে দ্রুত তার নিজের লাল বেনারসি শাড়ির সাথে থাকা ছোট্ট ব্যাগটা খুললো। ব্যাগের ভেতর থেকে একটা কালো রঙের রিমোট কন্ট্রোল নিচে পড়ে গেল, যার উপর লাল রঙের একটা সুইচ মিটমিট করে চলছে। আরাফ 2 পা পিছিয়ে গেল। তার চোখের দৃষ্টিতে এখন শুধু অবিশ্বাস আর ঘৃণা। যারা কি তবে শুরু থেকেই এই ভয়ঙ্কর চক্রান্তের একটা অংশ, নাকি এটাও জিশানের আর একটা নতুন খেলা? তুমি এত বড় বেঈমান যারা, আমার বাবার মৃত্যুর রিমোট তোমার ব্যাগে? তোমার এত সাহস কি করে হয়? আরাফ, আমাকে বিশ্বাস করো, আমি জানি না এই ভয়ঙ্কর জিনিসটা কিভাবে আমার ব্যাগে এলো। আর কত অভিনয় করবে তুমি? প্রথমে সানা আপু, তারপর আমার সবচেয়ে কাছের বন্ধু রিয়াদ, আর এখন তুমি। তোমরা সবাই মিলে আমার পরিবারটাকে গিলে খেতে চাইছো। তোমাদের টাকার এত লোভ। তুমি আবার আমাকে সন্দেহ করছো আরাফ? যে মেয়েটা নিজের জীবন বাজি রেখে একটু আগে তোমার বোমার তার কাটলো, সে তোমার বাবাকে মারবে, তোমার চোখ কি অন্ধ হয়ে গেছে? হ্যাঁ, আমি অন্ধ হয়ে গিয়েছিলাম যারা। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম তোমার ওই পবিত্র চেহারার পেছনের শয়তানটাকে চিনতে না পেরে। তুমি তো প্রথম থেকেই এই সুযোগের অপেক্ষায় ছিলে, তাই না? আরাফের গলা রাগে আর ঘৃণায় ফেটে পড়ছিল। ড্রয়িং রুমের মাঝখানে যারার হাত থেকে পড়ে যাওয়া সেই কালো রিমোটটার দিকে তাকিয়ে সবাই যেন পাথরের মতো জমে আছে। রিমোটের লাল আলোটা মিটমিট করে চলছে, যেন রহমান সাহেবের মৃত্যুর সেকেন্ড গুনছে। যারা 2 হাতে নিজের মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল। তার মনে হচ্ছিল মাটি ফাঁক হয়ে যাক আর সে তার ভেতরে তলিয়ে যাক। যেই মানুষটার জন্য সে নিজের পুরো জীবনটা উৎসর্গ করতে প্রস্তুত, সেই মানুষটা আজ তাকে তার বাবার খুনি ভাবছে। ইন্সপেক্টর কামাল দ্রুত পকেট থেকে একটা প্লাস্টিকের গ্লাভস বের করে হাতে পরে নিলেন এবং খুব সাবধানে রিমোটটা ফ্লোর থেকে তুলে নিলেন। তিনি রিমোটের চারপাশটা খুব নিখুঁতভাবে পরীক্ষা করতে লাগলেন। আরাফ রাগে কাঁপতে কাঁপতে যারার দিকে 1 পা এগিয়ে গেল। তার চোখ দুটো রক্ত জবার মতো লাল। আর যদি আমার বাবার গায়ে একটা আঁচড়ও লাগে যারা, তবে আমি তোমাকে নিজের হাতে খুন করব। ফুপু, তুমি তোমার এই বিশ্বাসঘাতক মেয়েকে নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আরাফ, তুমি রাগের মাথায় কি বলছো? তার কোনো হুঁশ আছে তোমার? যারা আমার মেয়ে, সে কোনোদিন কারো ক্ষতি করতে পারে না। না, নিশ্চয় কেউ অন্ধকারে ওর ব্যাগে এটা ঢুকিয়ে দিয়েছে। আর কত মিথ্যা ছাপাই গাইবে ফরিদা? তোমার বড় মেয়ে সানার বোমা রেখে পালালো, আর ছোট মেয়ের ব্যাগে বোমার রিমোট। এগুলো কি এমনি এমনি হচ্ছে? পুলিশের উচিত এখনই এই যারাকে অ্যারেস্ট করে রিমান্ডে নেওয়া, তাহলে সব সত্যি বেরিয়ে আসবে। শফিক সাহেব, পুলিশকে পুলিশের কাজ করতে দিন। আরফ সাহেব, আপনি অযথাই আপনার স্ত্রীর ওপর রাগ দেখাচ্ছেন। এই রিমোটটা সম্পূর্ণ নকল। এটা কোনো বোমা রিমোট নয়, এটা একটা সাধারণ খেলনা গাড়ির রিমোট, যার ভিতরে শুধু একটা লাল LED লাইট ফিট করা হয়েছে।
ইন্সপেক্টর কামালের কথায় ড্রয়িং রুমের পরিবেশ মুহূর্তেই বদলে গেল। আরাপ অবাক হয়ে কামালের হাতের রিমোটটার দিকে তাকালো। যারা চোখ থেকে হাত সরিয়ে ফেললো, ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। ফরিদা বেগম স্বস্তির নিঃশ্বাস ফেললেন, কিন্তু আরাফের মনের সন্দেহ পুরোপুরি কাটলো না। সে ইন্সপেক্টর কামালের কাছে গিয়ে রিমোটটা ভালোভাবে দেখলো। নকল? তার মানে জিসান আবার আমাদের সাথে গেম খেলছে? কিন্তু এই রিমোট জারার ব্যাগে এলো কিভাবে ইন্সপেক্টর? খুব সহজ হিসাব আরব সাহেব। যখন কারেন্ট চলে গিয়েছিল এবং আমরা সবাই রেবেকা খালার চিৎকার শুনে অন্ধকারে দৌড়াদৌড়ি করছিলাম, ঠিক সেই সুযোগে কেউ একজন খুব শান্তপূর্ণ জারার ব্যাগের চেন খুলে এটা ভেতরে ফেলে দিয়েছে। আর সবচেয়ে বড় প্রমাণ হলো এই রিমোটের গায়ে লেগে থাকা 1 ফোঁটা তাজা রক্ত। জারা ম্যাডামের হাতে কোনো কাটা দাগ নেই, কিন্তু এ ঘরে এমন কেউ আছে যার হাতে থেকে রক্ত ঝরছে। ইন্সপেক্টর কামালের চোখ ড্রয়িং রুমের সবার হাতের ওপর দিয়ে ঘুরতে লাগলো। আরাফের হাতে ব্যান্ডেজ করা, তাই সেখান থেকে নতুন করে রক্ত লাগার কোনো সুযোগ নেই। হঠাৎ কামালের চোখ গিয়ে পড়লো মিলি, আরাফের বন্ধু, তার ডান হাতের দিকে। মিলির হাতের উল্টো পিঠে একটা তাজা কাটার দাগ, সেখান থেকে এখনো হালকা রক্ত বেরোচ্ছে। মিলি ভয়ে নিজের হাতটা শাড়ির আঁচলের আড়ালে লুকানোর চেষ্টা করছিল। কামাল ধীর পায়ে মিলির দিকে এগিয়ে গেলেন। মিলি ম্যাডাম, আপনার হাতে কিসের দাগ? রক্ত বেরোচ্ছে মনে হচ্ছে। কই কিছু না তো ইন্সপেক্টর, অন্ধকারে সিঁড়ি রেলিং এর সাথে ঘষা লেগে হয়তো একটু কেটে গিয়েছে। মিলি, তুই তো আমার আর রিয়াদের সাথে সবসময় থাকতি। তুই কি রিয়াদের এই চক্রান্তের কথা আগে থেকে জানতি? সত্যি করে বল মিলি, নইলে আমি তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। আমি কিছু জানি না আরাফ, বিশ্বাস কর, আমি এসবের মধ্যে নেই। আমি তো শুধু তোদের বিয়েতে আনন্দ করতে এসেছিলাম। কনস্টেবল, মিলি ম্যাডামের হ্যান্ড ব্যাগটা চেক করো জলদি। কনস্টেবল মিলির হাত থেকে জোর করে ব্যাগটা কেড়ে নিল। মিলির চোখ মুখে চরম আতঙ্ক। সে ছুটে পালানোর চেষ্টা করতেই ফাহিম তাকে আটকে ধরলো। কনস্টেবল ব্যাগের চেইন খুলে ভেতরের জিনিসপত্র ফ্লোরে ঢেলে দিল। মেকআপের জিনিসপত্রের মাঝখান থেকে একটা ছোট কালো রঙের অ্যান্টেনা যুক্ত মেশিন বেরিয়ে এলো। মেশিনটার গায়ে সবুজ আলো জ্বলছে। ইন্সপেক্টর কামাল মেশিনটা হাতে তুলে নিলেন। তার মুখে একটা জয়ী হাসি ফুটে উঠল। এই তো পেয়ে গেছি, পোর্টেবল সিগন্যাল জামার। মিলি ম্যাডামের ব্যাগের ভিতরে এই জামারটা অন করা ছিল, যার কারণে পুরো বাড়ির নেটওয়ার্ক গায়েব হয়ে গেছিল। মিলি ম্যাডাম, এবার আপনি কি বলবেন? মিলি আর দাঁড়িয়ে থাকতে পারলো না। সে ফ্লোরে বসে কান্নায় ভেঙে পড়লো। আরাপ হতবাক হয়ে মিলির দিকে তাকিয়ে আছে। তার 10 বছরের বন্ধু রিয়াদ তাকে ধোঁকা দিয়েছে, আর এখন তার আরেক বন্ধু মিলিও এই চক্রান্তের অংশ। আরাফের মনে হচ্ছিল তার চারপাশের পুরো পৃথিবীটাই একটা বড় মিথ্যা। সে মিলির সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলো। কেন মিলি, আমি তোর কি ক্ষতি করেছিলাম? তুই কেন রিয়াদের সাথে হাত মেলালি? আমার বাবাকে কোথায় আটকে রেখেছে ওরা? আমাকে ক্ষমা করে দে আরাফ, আমি রিয়াদকে ভালোবাসতাম। রিয়াদ আমাকে বলেছিল ও তোদের সম্পত্তি পেলে আমাকে বিয়ে করে আমেরিকা নিয়ে যাবে। আমি শুধু ওর অন্ধকারে পড়ে এই জামাটা ব্যাগে রাখতে রাজি হয়েছিলাম। রিয়াদ বলেছিল এতে কারো কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি খুন খারাপের ব্যাপারে কিছু জানতাম না আরাফ, বিশ্বাস কর। রিয়াদ এখন কোথায় আছে মিলি? জিসানকে সত্যি কথা বল, নইলে পুলিশের রিমান্ডে তোর জীবনের সব সুন্দর স্বপ্ন চিরতরে শেষ হয়ে যাবে। জিসান নামে কাউকে আমি চিনি না আরাফ, তবে রিয়াদ আমাকে গতকাল একটা পুরনো টেক্সটাইলের মেলের লোকেশন পাঠিয়েছিল। ও বলেছিল কাজ শেষ হলে আমরা ওখানে মিট করব। হয়তো আঙ্কেলকে ওখানেই রাখা হয়েছে। মিলি ম্যাডামকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাও, আর আমাকে সেই টেক্সটাইল মিলের লোকেশনটা দাও। আরব সাহেব, আমাদের এখনই বের হতে হবে, এতে একদম সময় নেই। রহমান সাহেব, জীবন সত্যিই বিপন্ন। পুলিশ মিলিকে হাতকড়া পরিয়ে নিয়ে গেল। শফিক সাহেব এবং রুমানা চাচি একদম চুপ মেরে গেছেন। ফাহিমের হাতকড়া খুলে দেওয়া হয়েছে। আরাফ আর এক মুহূর্তও নষ্ট না করে ইন্সপেক্টর কামালের সাথে যাওয়ার জন্য পা বাড়ালো। ঠিক তখনই যারা দৌড়ে এসে আরাফের হাতটা চেপে ধরলো। যারার চোখে অভিমান এবং জেদ একসাথে খেলা করছে। আমি তোমার সাথে যাব আরাফ। না জারা, ওখানে অনেক বিপদ। রিয়াদের কাছে অস্ত্র আছে। তুমি এখানেই থাকবে ফুপু আর মামির কাছে। একটু আগে তো আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিলে, আর এখন আমার বিপদের কথা ভাবছো? আমি তোমার স্ত্রী আরাফ। তোমার বাবার জীবন বাঁচাতে আমি তোমার ছায়ার মতো তোমার সাথে থাকবো। তুমি আমাকে আটকাতে পারবে না।
আরাফ যারার চোখের দিকে তাকিয়ে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়েটার জেদের কাছে এসে সব সময় হেরে যায়। আরাফ কিছু না বলে শুধু মাথা নেড়ে সম্মতি দিল। ইন্সপেক্টর কামাল, আরাফ এবং যারা পুলিশের গাড়িতে উঠে বসলো। গাড়ি তীব্র বেগে শহরের পুরনো শিল্পাঞ্চলের দিকে ছুটতে শুরু করলো। গাড়ির ভেতরে একদম বন্ধ করা নীরবতা। যারা জানালার বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে, তার বুকের ভেতরটা এক অজানা আশঙ্কায় কেঁপে কেঁপে উঠছে। আরাফ আর চোখে যারার দিকে তাকালো। যারার শাড়িতে রেবেকা খালার রক্তের দাগ লেগে আছে, চুলগুলো উস্কো খুস্কো, কিন্তু এই বিধ্বস্ত অবস্থাতেও যারাকে তার কাছে পৃথিবীর সবচেয়ে পবিত্র এবং আপন মানুষ মনে হচ্ছে। আরাফ ধীরে ধীরে নিজের হাতটা এগিয়ে নিয়ে যারার হাতের ওপর রাখলো। যারা চমকে উঠে আরাফের দিকে তাকালো। আমাকে মাফ করে দিও যারা, আমি রাগের মাথায় তোমাকে অনেক বড় অপবাদ দিয়ে ফেলেছিলাম। আমার আসলে নিজের উপর থেকে বিশ্বাস উঠে গেছে। তুমি আমাকে ছেড়ে যাবে না তো? বিশ্বাস এমন একটা জিনিস আরাফ, যা একবার ভেঙে গেলে জোড়া লাগানো খুব কঠিন। তুমি কথায় কথায় আমাকে দূরে ঠেলে দাও, আবার পরক্ষণেই কাছে টেনে নাও। আমি তোমার খেলার পুতুল নই। স্ত্রী হিসেবে আমার সম্মান আর বিশ্বাস অর্জন করতে হলে তোমাকে আগে নিজের মনের সন্দেহ দূর করতে হবে। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু যখন চারপাশের সব আপন মানুষগুলো বেইমানি করে, তখন নিজের ছায়াকেও ভয় হয় যারা। তুমি ছাড়া আজ আমার পাশে আর কেউ নেই। আমি কথা দিচ্ছি, বাবাকে উদ্ধার করে আনার পর আমি তোমাকে তোমার প্রাপ্য সব সম্মান দেব। যারা আর কোনো কথা বলল না, শুধু আরাফের হাতটা শক্ত করে চেপে ধরলো। এই একটা স্পর্শেই তাদের সব মান অভিমান যেন গলে পানীয় হয়ে গেল। গাড়ির ভেতরের এই ছোট পরিসরে তাদের মাঝে মানসিক দূরত্ব অনেকটা কমে এলো। প্রায় 40 মিনিট পর পুলিশের গাড়িটা শহরের এক প্রান্তে একটি বিশাল এবং পরিত্যক্ত টেক্সটাইল মিলের সামনে এসে থামলো। জায়গাটা একদম জনশূন্য এবং অন্ধকার। মিলের চারপাশের সীমানা প্রাচীর ভেঙে পড়েছে। ভেতরে বড় বড় জং ধরা মেশিনপত্র ভূতের মতো দাঁড়িয়ে আছে। ইন্সপেক্টর কামাল সবাইকে ইশারা করলেন চুপ থাকতে। তিনি তার রিভলভার বের করে খুব সাবধানে মিলের প্রধান দরজার দিকে এগোতে লাগলেন। আরাফ এবং যারা তার পেছন পেছন পা টিপে টিপে ভেতরে ঢুকলো। জায়গাটাই খুব বড় আরফ সাহেব, আমাদের আলাদা হয়ে খুঁজতে হবে। আপনারা ওইদিকে গোডাউনের দিকটাই চেক করুন, আমি আর কনস্টেবল মেইন ফ্লোরটা দেখছি। মনে রাখবেন, কোনো শব্দ করবেন না। আরাফ মাথা নাড়লো। যারাকে সাথে নিয়ে সে গোডাউনের অন্ধকার করিডোর ধরে এগোতে লাগলো। তাদের পায়ের নিচে পুরনো লোহার টুকরো আর কাঁচ ভাঙার শব্দ তাদের হৃদস্পন্দন আরো বাড়িয়ে দিচ্ছিল। হঠাৎ করিডোরের শেষ প্রান্তের একটা ছোট ঘর থেকে হালকা আলোর আভা দেখতে পেল আরাফ। সে যারাকে ইশারা করে দেওয়ালের সাথে মিশে দাঁড়াতে বলল। আরাফ খুব সাবধানে উকি দিয়ে ঘরের ভেতরে তাকালো। ঘরের মাঝখানে একটি কাঠের চেয়ারে রহমান সাহেবকে বাঁধা অবস্থায় দেখা যাচ্ছে, ঠিক যেমনটা ভিডিওতে ছিল। ওনার মাথা এখনো নিচু করা। যারা, বাবা ওখানে, আমাকে যেতে হবে। আরাফ দাঁড়াও, এটা কোনো ফাঁদ হতে পারে। রিয়াদকে তো কোথাও দেখা যাচ্ছে না। আরাফ যারার কোনো বাধা না শুনেই ঘরের ভেতর ঢুকে পড়লো। সে দৌড়ে গিয়ে বাবার চেয়ারের কাছে পৌঁছলো। রহমান সাহেবের জ্ঞান নেই। আরাফ দ্রুত বাবার হাতের দড়িগুলো খোলার চেষ্টা করতে লাগলো। বাবা, চোখ খোলো বাবা, আমি এসে গেছি। আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। ঠিক সেই মুহূর্তে রহমান সাহেব হঠাৎ চোখ খুলে আরাফের দিকে তাকালেন। ওনার চোখে কোনো অসুস্থতা নেই, বরং চরম ভয় আর আতঙ্ক। ওনার মুখে একটা টেপ লাগানো, যার কারণে উনি কথা বলতে পারছেন না। রহমান সাহেব পাগলের মতো মাথা নেড়ে আরাফকে সেখান থেকে চলে যাওয়ার ইশারা করতে লাগলেন। আরাফ কিছু বোঝার আগেই ওনার বুকের সাথে বাঁধা একটা টাইমার বক্স আরাফের চোখে পড়ল। বক্সে লাল আলো জ্বলছে আর সময় দেখাচ্ছে মাত্র 1 মিনিট। এটা কোনো ফেক বোমা নয়, এটা আসল C4 এক্সপ্লোসিভ। বাবা, তোমার বুকে বোমা? আমি এটা খুলছি বাবা, তুমি ভয় পেও না। আরাফ কাঁপতে কাঁপতে বোমার বেল্ট খোলার চেষ্টা করতে লাগলো। যারাও ঘরের ভেতর ছুটে এলো। সে পরিস্থিতি দেখে আতঙ্কে পাথর হয়ে গেল। হঠাৎ ঘরের কোণে রাখা একটা স্পিকার থেকে সেই ভয়ঙ্কর যান্ত্রিক হাসিটা বেজে উঠলো। ওয়েলকাম টু মাই স্পেশাল শো আরাফ। বলেছিলাম না, আসল খেলা তো এখন শুরু হবে। তুই ভেবেছিলি পুলিশ নিয়ে এসে তোর বাবাকে বাঁচিয়ে নিবি, কিন্তু তুই তো নিজেই আমার পাতা সবচেয়ে বড় মৃত্যু ফাঁদে পা দিয়েছিস। জিসান,
তুই কাপুরুষের মতো লুকিয়ে আছিস কেন? সামনে আয়, আমার বাবার বুক থেকে এই বোমা খোল, নইলে আমি তোকে জ্যান্ত জ্বালিয়ে দেব। আমি তো তোমাদের সামনে আছি আরাফ, একদম তোদের চোখের সামনে। তোরা শুধু আমাকে চিনতে পারছিস না। আর তোর বাবাকে বাঁচানোর একটাই উপায় আছে, ওই টেবিলের উপর রাখা রিভলভারটা তোল। আরাফ ঘাড় ঘুরিয়ে দেখলো সত্যিই পাশে রাখা একটা জং ধরা লোহার টেবিলের ওপর একটা চকচকে রিভলভার রাখা আছে। আরাফ দ্রুত রিভলভারটা হাতে তুলে নিল। গুড বয়। এবার তোর পাশে দাঁড়িয়ে থাকা তোর ওই আদরের স্ত্রী জারার বুকে রিভলভারটা তাক কর। কি বলছিস তুই এসব? আমি জারাকে কেন গুলি করব? তুই পাগল হয়ে গেছিস? পাগল আমি নই আরাফ, পাগল তো তুই। তোর কাছে সময় আছে মাত্র 30 সেকেন্ড। হয় তুই জারাকে নিজের হাতে গুলি করে মারবি, আর না হয় তোর বাবার বুকের বোমা ফেটেও উনি টুকরো টুকরো হয়ে যাবেন। চয়েস তোর, তোর স্ত্রী নাকি তোর বাবা। জিশানের এই ভয়ঙ্কর শর্ত শুনে আরাফের হাত থেকে রিভলভারটা প্রায় পড়ে যাওয়ার উপক্রম হলো। সে স্তব্ধ হয়ে যারার দিকে তাকালো। যারা স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তার চোখে কোনো ভয় নেই, শুধু এক অদ্ভুত প্রশান্তি। টাইমার দ্রুত কমছে। 25 সেকেন্ড, 24 সেকেন্ড। আরাফের কপাল বেয়ে ঘাম ঝরছে। তার একদিকে তার জন্মদাতা পিতা, অন্যদিকে তার স্ত্রী, যে তাকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে। আরাফ, তুমি কি ভাবছো গুলি করো আমাকে? মামার জীবনের দাম আমার জীবনের চেয়ে অনেক বেশি। তুমি যদি আজ আমাকে গুলি না করো, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। না যারা, আমি এটা পারবো না। আমি কোনোভাবেই তোমাকে মারতে পারবো না। তোমাকে পারতেই হবে আরাফ। প্লিজ আমার দিকে তাকাবে না, চোখ বন্ধ করে ট্রিগার চাপো। 10 সেকেন্ড বাকি আছে আরাফ, জলদি। আরাফ চিৎকার করে কেঁদে উঠল। সে বাধ্য হয়ে কাঁপতে কাঁপতে রিভলভারটা যারার বুকের দিকে তাক করলো। যারা চোখ বন্ধ করে মুখে কালেমা পড়তে শুরু করলো। রহমান সাহেব গোঙাতে গোঙাতে চেয়ার থেকে ছিটকে পড়ে যাওয়ার চেষ্টা করছেন। ওনার চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। আরাফ তার আঙ্গুল ট্রিগারের ওপর রাখলো। 3, 2, 1। ঠিক সেই মুহূর্তে ঘরের ছাদের ওপর থেকে একটা ভারী কাঁচ ভেঙে পড়ার বিকট শব্দ হলো। কেউ একজন ছাদের স্কাইলাইট ভেঙে একটা দড়ি ধরে সরাসরি ঘরের মাঝখানে লাফিয়ে পড়লো। আরাফ চমকে উঠে ট্রিগার থেকে আঙ্গুল সরিয়ে নিল। কালো পোশাক পরা একজন মানুষ, যার মুখে মাস্ক লাগানো। লোকটি ফ্লোরে পড়েই এক লাফে রহমান সাহেবের কাছে গেল এবং তার পকেট থেকে একটা বিশেষ ধরনের কাটার বের করে বোমার মেইন তারটা চোখের পলকে কেটে দিল। টাইমারটা শূন্যতে পৌঁছানোর ঠিক 1 সেকেন্ড আগে বন্ধ হয়ে গেল। কে কে আপনি? কালো পোশাক পরা লোকটি উঠে দাঁড়ালো। সে ধীরে ধীরে নিজের মুখের মাস্কটা খুলল। আরাফ এবং যারা দুজন এই লোকটির মুখ দেখে বিস্ময়ে পাথর হয়ে গেল। তাদের চোখের সামনে দাঁড়িয়ে আছে একজন মানুষ, যাকে এই মুহূর্তে এখানে দেখার কথা তারা স্বপ্নেও কল্পনা করেনি। লোকটির মুখে একটা বাঁকা হাসি। সামির, তুই তো বাড়িতে ফুপুদের সাথে ছিলি, তুই এখানে কিভাবে এলি? আর তুই এই বোমা ডিফিউজ করা কিভাবে জানিস? ভাইয়া, অনেক কিছুই তো তুই জানিস না। তুই শুধু তোর ওই বন্ধুদের চিনতি, নিজের আপন ভাইকে কোনোদিন চেনার চেষ্টা করিসনি। স্বামীর পকেট থেকে আর একটা রিভলভার বের করলো, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সে রিভলভারটা জিশান বা অন্য কারো দিকে তাক করলো না, বরং সে সোজা আরাফের কপালের দিকে তার রিভলভার তাক করলো। রিভলভারটা নিচে ফেলে দে ভাইয়া। জিশান যা করতে পারেনি, আজ আমি সেটা নিজের হাতে করব। রহমান সাহেবের সব সম্পত্তি তো এখন আমার। আরাফ স্তব্ধ হয়ে নিজের ছোট ভাইয়ের দিকে তাকিয়ে রইল। রিয়াদ, মিলি, সানা আপু আর এখন তার নিজের রক্তের ভাই স্বামীর এই ষড়যন্ত্রের শিকড় ঠিক কতটা গভীরে ছড়ানো। আর জিশান নামের ওই অদৃশ্য শয়তানটা আসলে কে? স্বামীর ট্রিগারে আঙ্গুল রাখলো। আরাফের চোখের সামনে সবকিছু যেন ধীর হয়ে গেল। তুই আমাকে মারতে চাস সামির? টাকার জন্য নিজের বড় ভাইকে খুন করবি তুই? সামির, রিভলভারটা নামাও। তুমি কি পাগল হয়ে গেছো? বড় ভাই তো বাবার মতো হয়। আজ থেকে এই পরিবারের কেউ কারো বাবা বা ভাই নয় যারা আফু। আজ থেকে শুধু টাকার রাজত্ব চলবে। তুই আমার বুকে গুলি কর সামির, কিন্তু আমার বাবাকে আর যারাকে ছেড়ে দে।
আরাফ দুহাত প্রসারিত করে জারার সামনে এসে দাঁড়ালো, নিজের বুকটা পেতে দিল স্বামীরের রিভলভারের সামনে। স্বামীরের মুখে তখনও সেই নিষ্ঠুর হাসিটা লেগে আছে। সে রিভলভারের ট্রিগার চাপলো। বিকট একটা শব্দে পুরো গোডাউন কেঁপে উঠল। যারা চিৎকার করে দুই হাতে কান চেপে চোখ বন্ধ করে ফেললো, কিন্তু আরাফের শরীরে কোনো বুলেট বিঁধল না। স্বামীরের রিভলভার থেকে বের হওয়া বুলেটটা আরাফের কানের পাশ দিয়ে গিয়ে সোজা পেছনের দেওয়ালে লাগানো স্পিকার আর সিসি ক্যামেরার লেন্সটাকে চুরমার করে দিল। স্পিকার থেকে ভেসে আসা জিশানের যান্ত্রিক হাসিটা চিরতরে স্তব্ধ হয়ে গেল। আরাফ অবাক হয়ে পেছনের ভাঙা ক্যামেরাটার দিকে তাকালো, আর তারপর স্বামীরের দিকে। স্বামীর একটা দীর্ঘশ্বাস ফেলে রিভলভারটা পকেটে ঢুকিয়ে রাখলো। তার চোখের সেই নিষ্ঠুরতা এক নিমেষেই হারিয়ে গিয়ে সেখানে বড় ভাইয়ের প্রতি একটা গভীর মায়া আর সম্মান ফুটে উঠল। তুই কি সত্যি ভেবেছিলি আমি টাকার জন্য তোকে আর আব্বুকে মেরে ফেলবো? ভাইয়া, আমি তো তোদের বাঁচানোর জন্য এতক্ষণ ওই শয়তানগুলোর সাথে অভিনয় করছিলাম। সামির, তুই কি বলছিস এসব? তুই তো বাড়িতে ছিলি। আমি বাড়িতে ছিলাম না ভাইয়া, যখন কারেন্ট চলে যায় আর রেবেকা খালাকে গুলি করা হয়, আমি তখন অন্ধকারের সুযোগ নিয়ে জিসানের পাঠানো লোকটাকে ফলো করে ওই গোডাউন পর্যন্ত আসি। আমার কাছে জিসানের গ্যাংয়ের ভেতরে সব খবর ছিল। আমি জানতাম রিয়াদ আর সানাফু আমাদের সাথে বেইমানি করেছে, তাই আমি ওদের দলের ফেরার নাটক করেছিলাম যাতে আমি আব্বুকে ট্র্যাক করতে পারি। আর এই বোমা ডিফিউজ করা আমি ডার্ক ওয়েভ থেকে শিখেছি। তোরা যখন পুলিশের সাথে আসছিলি, আমি তার আগেই ছাদের স্কালেট কেটে ভেতরে ঢোকার প্রস্তুতি নিচ্ছিলাম। আমি শুধু জিসানের নজর ঘোরানোর জন্য ওই ডায়লগগুলো দিচ্ছিলাম, যাতে সে ভাবে আমি তার লোক এবং সে রিমোট থেকে বোমাটা ব্লাস্ট না করে। বাবা, আরাফার এক মুহূর্ত দেরি না করে ছুটে গিয়ে রহমান সাহেবকে জড়িয়ে ধরলো। স্বামীর আর যারা মিলে দ্রুত রহমান সাহেবের হাত ও পায়ের দড়িগুলো খুলে দিল। ওনার মুখের টেপটা খুলতেই উনি দীর্ঘ এক নিঃশ্বাস নিয়ে কেশে উঠলেন। আরাফ হাউমাউ করে কেঁদে বাবার বুকের উপর মাথা রাখলো। রহমান সাহেব দুর্বল হাতে আরাফের মাথায় হাত বুলিয়ে দিলেন। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। তিনি যারাকে কাছে ডাকলেন। যারা ধীর পায়ে এগিয়ে যেতেই তিনি যারার হাতটা আরাফের হাতের ওপর রাখলেন। আজ তুই যাকে সবচেয়ে অবিশ্বাস করেছিলি আরাফ, সে মেয়েটা আজ আমার আত্মজীবন বাঁচালো। নিজের বুকের ওপর বুলেট তাক করার পরও সে যে মেয়েটি একটু কাঁপেনি, সে শুধু তোকে ভালোবাসে না, সে এই পরিবারের সবচেয়ে বড় ঢাল। যারাকে কোনোদিন অবহেলা করিস না বাবা। আমি জানি বাবা, আমি অনেক বড় অপরাধ করেছি। আমি আর কোনোদিন যারাকে ভুল বুঝবো না। আরাফ যারার দিকে ঘুরে দাঁড়ালো। যারার চোখ দুটো তখনও ভেজা। আরাফ দুই হাত দিয়ে যারার মুখমণ্ডল আজলা করে ধরলো। তার চোখের দৃষ্টিতে এত গভীর প্রেম আর অনুশোচনা ছিল যে যারার বুকের ভেতরের সব অভিমান এক নিমেষেই গলে গেল। আরাফ যারার কপালে দীর্ঘ একটা চুমু আঁকলো। বাসর রাতের পর এই প্রথম আরাফ নিজেই ইচ্ছেতে যারাকে এত কাছে টেনে নিল। যারা চোখ বন্ধ করে আরাফের এই ভালোবাসার স্পর্শটুকু নিজের সত্তায় মেখে নিল। চারপাশের এই মৃত্যুপুরীর মাঝেও তাদের দুজনের মাঝের এই মুহূর্তটা এক অদ্ভুত পবিত্র রোমান্টিক আবেশ তৈরি করলো। ভাইয়া, এখন রোমান্স করার সময় নেই। জিজানের লোক যে কোনো মুহূর্তে এখানে চলে আসতে পারে। আমাদের এক্ষুনি এখান থেকে বের হতে হবে। ইন্সপেক্টর কামালকে আমি মেসেজ দিয়েছি, উনি বাইরে ব্রেকআপ নিয়ে অপেক্ষা করছেন। ঠিক সেই মুহূর্তে গোডাউনের বাইরের লোকের দরজাটা প্রবল শব্দে ভেঙে পড়ল। ইন্সপেক্টর কামাল তার দলবল নিয়ে ভেতরে প্রবেশ করলেন। ওনার হাতে উদ্যত রিভলভার। ওনার পেছনেই উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে আছেন ফাহিম। ফাহিমকে দেখে স্বামীর আর আরাফ অবাক হয়ে গেল। ফাহিম ভাইয়া, আপনি এখানে? আপনাকে তো পুলিশ কাস্টডিতে রাখা হয়েছিল। ফাহিম সাহেব সম্পূর্ণ নির্দোষ। আরাফ সাহেব, উনি আমাকে জিশানের আসল পরিচয় সম্পর্কে ক্লু দিয়েছেন। রেবেকা খালা অন্ধকারকে ফাহিমকে নয়, রিয়াদকে দেখেছিল। রিয়াদ আর ফাহিমের হাইট এবং জুতা একই রকম হয়, কনফিউশন তৈরি হয়েছিল। ফাহিম সাহেবই আমাকে এই গোডাউনের সিক্রেট এন্ট্রি ম্যাপ দিয়েছেন, যা ওনার ল্যাপটপে ছিল। আপনারা দ্রুত রহমান সাহেবকে নিয়ে বাইরে চলুন। বড় আব্বু, আপনি ঠিক আছেন? আমি আপনাকে কথা দিচ্ছি আব্বু, যারা আমাদের পরিবারের এমন বেইমানি করছে, আমি তাদের কাউকে ছাড়বো না। তুই কাঁদিস না ফাহিম, আমার নিজের ছেলে স্বামী আর তুই মিলে আজ আমাকে নতুন জীবন দিয়েছিস।
তোরা আমার দু চোখের মনি, চল আগে এখান থেকে বের হই। সবাই মিলে দ্রুত গোডাউন থেকে বেরিয়ে পুলিশের গাড়িতে উঠল। রহমান সাহেবকে নিয়ে গাড়িগুলো সরাসরি শহরের সবচেয়ে ভালো প্রাইভেট হাসপাতালে নিয়ে থামলো। ডাক্তার জামান আগে থেকেই সেখানে প্রস্তুত ছিলেন। রহমান সাহেবকে দ্রুত এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলো। হাসপাতালের করিডোরে তখন এক চাপা উত্তেজনাকর পরিবেশ। আরাফ করিডোরের এক কোণে মাথা নিচু করে বসে আছে। যারা ধীর পায়ে আরাফের পাশে গিয়ে বসলো। সে নিজের হাত দিয়ে আরাফের উস্কো খুস্কো চুলগুলো গুছিয়ে দিল। তুমি এখনো কাঁপছো আরাফ, নিজেকে শান্ত করো। মামা এখন বিপদ মুক্ত। ডাক্তার জামান বলেছে ওনাকে স্যালাইন দেওয়া হয়েছে। আল্লাহর উপর বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। আমি তোমাকে গুলি করতে যাচ্ছিলাম যারা। জিসানের কথা শুনে আমার হাত কাঁপছিল। আমি ভয় পাচ্ছিলাম। আমি যদি ট্রিগার চেপে দিতাম তাহলে কি হতো যারা? আমি তো নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না। তুমি তো আমাকে গুলি করোনি আরাফ, আর তুমি যদি আমাকে ভালোবেসে গুলি করতে তাহলেও আমার কোনো আফসোস থাকতো না। ইসলামিক শরীয়ত মেনে আমাদের বিয়ে হয়েছে, কবুল বলে তুমি আমাকে আপন করেছো। এই পবিত্র বন্ধন এত সহজে ভাঙার নয়। তুমি আমার স্বামী, আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। তুমি শুধু নিজের মনের জোরটা হারিয়ে ফেলেছিলে। তুমি এত ভালো কেন যারা? আমি তোমাকে এত অপমান করেছি, এত সন্দেহ করেছি, তবু তুমি আমার পাশে ছায়ার মতো আছো। আমি তোমাকে কথা দিচ্ছি যারা, আজকের পর থেকে আমার জীবনে তুমি ছাড়া আর কোনো নারীর জায়গা হবে না। আমি তোমাকে তোমার প্রাপ্য সব সম্মান এবং ভালোবাসা দেব। আরাফ জারার হাত দুটো নিজের বুকের কাছে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো। তার চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়লো জারার হাতের ওপর। যারা নিজের আঁচল দিয়ে আরাফের চোখের জল মুছে দিল। এই প্রথম যারা অনুভব করলো যে আরাফ সত্যিই তাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিয়েছে। তাদের এই অসম বয়সের সম্পর্কের মাঝে যে একটা অদৃশ্য দেওয়াল আছে তা আজ চিরতরে ভেঙে গেল। ঠিক তখনই সালমা বেগম, ফরিদা বেগম এবং করিম সাহেব হাসপাতালে এসে পৌঁছলেন। সালমা বেগম ছুটে এসে আরাফকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলেন। আমার স্বামী কেমন আছে রে আরাফ? তোরা ঠিক আছিস তো? আমার বুকটা যে ফেটে যাচ্ছিল ভয়ে। বাবা ঠিক আছেন মা, ডাক্তার জামান ওনাকে দেখছেন। তুমি কেঁদো না। যারা মা, তুই ঠিক আছিস তো? তোর শরীরে এত রক্ত কেন? তোকে তো আমি বলেছিলাম আরাফের সাথে না যেতে। তোর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচতাম? আমি ঠিক আছি আম্মা, আমার গায়ে কোনো আঁচড়ও লাগেনি। আল্লাহ আমাদের সবাইকে আজ খুব বড় বিপদ থেকে বাঁচিয়েছেন। ফরিদা আপা, আমাকে মাফ করে দিও। আমি রাগের মাথায় তোমাকে আর যারাকে অনেক কটু কথা বলেছি। যারা না থাকলে আজ আমার আরাফ আর ওর বাবা কেউ বেঁচে ফিরত না। যারা শুধু তোমার মেয়ে নয়, আজ থেকেও আমার নিজের মেয়ে, আমার এই বাড়ির লক্ষ্মী বউ। সালমা বেগম যারাকে বুকে টেনে নিলেন। যারা ফুপিয়ে কেঁদে উঠল। এতদিন ধরে যে মানুষগুলোর ভালোবাসা সে মনে মনে চেয়েছিল, আজ সেই ভালোবাসা সে পরিপূর্ণভাবে পাচ্ছে। ঠিক তখনই ইন্সপেক্টর কামাল করিডোরে এসে দাঁড়ালেন। ওনার মুখটা খুব গম্ভীর। ওনার সাথে ফাহিম এবং স্বামীরও আছে। আরফ সাহেব, একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে। রহমান সাহেবের জ্ঞান ফিরেছে। উনি আমাকে জিসানের ব্যাপারে এমন একটা সত্য বলেছেন যা শুনে আপনাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। কি সত্য ইন্সপেক্টর? জিসান কে? সে কেন আমাদের এত ক্ষতি করতে চায়? জিসান বাইরের কেউ নয় আরাফ, সে আমাদের এই পরিবারেরই একজন। সে আমার সৎ ভাই। ফাহিমের এই কথাটি শোনার পর পুরো করিডোরে এক ভয়াবহ পিন পতন নীরবতা নেমে এলো। আরাফ, যারা, সালমা বেগম এবং ফরিদা বেগম সবার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। ফাহিমের সৎ ভাই মানে? তার মানে শফিক সাহেবের আরেকটা সন্তান আছে? ফাহিম ভাইয়া, আপনি সব কি বলছেন? চাচা জানের তো শুধু একটাই ছেলে আপনি। আপনার আবার সৎ ভাই এলো কোথা থেকে? ফাহিম সাহেব ঠিকই বলেছেন আরাফ। রহমান সাহেব আমাকে জানিয়েছেন আজ থেকে 30 বছর আগে শফিক সাহেবের গোপনে রাবিয়া নামের এক মেয়েকে বিয়ে করেছিলেন। কিন্তু যখন আপনাদের দাদা ওনার সমস্ত সম্পত্তি রহমান সাহেবের নামে লিখে দেওয়ার সিদ্ধান্ত নেন, তখন শফিক সাহেব রাবিয়াকে ডিভোর্স দিয়ে রুমানা ম্যাডামকে বিয়ে করেন। কারণ রুমানা ম্যাডামের বাবা অনেক প্রভাবশালী ব্যবসায়ী ছিলেন। রাবিয়া তখন প্রেগনেন্ট ছিলেন। শফিক সাহেব রাবিয়াকে বাড়ি থেকে বের করে দেন। সেই রাবিয়ার ছেলেই হলো আজকে এই ভয়ঙ্কর জিসান। তার মানে জিসান এত বছর পর নিজের মায়ের
অপমানের প্রতিশোধ নিতে ফিরে এসেছে, কিন্তু সে তো শুধু মামার ক্ষতি করছে না, সে তো ফাহিম ভাইয়াকেও ফাঁসানোর চেষ্টা করেছিল। জিসান শুধু প্রতিশোধ নিতে আসেনি, যারা সে পুরো কোম্পানির দখল নিতে এসেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা হলো শফিক চাচা এই সবকিছু আগে থেকে জানতেন। কি বলছিস তুই সামির? চাচা জানতেন? হ্যাঁ ভাইয়া, আমি যখন জিসানের গ্যাংয়ের সাথে ছিলাম তখন আমি শফিক চাচার নম্বর থেকে জিসানের কাছে আসা বেশ কিছু ভয়েস মেসেজ শুনেছি। শফিক চাচা জিসানকে সব ইনফরমেশন পাচার করেছিলেন। তিনি চেয়েছিলেন জিসান যান তোকে আর আব্বুকে রাস্তা থেকে সরিয়ে দেয়, যাতে তিনি একা পুরো কোম্পানির মালিক হতে পারেন। আর কাজ শেষ হলে তিনি জিসানকেও পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার প্ল্যান করেছিলেন। তিনি নিজের 2 ছেলেকেই ঘুঁটি হিসেবে ব্যবহার করেছিলেন। আরাফের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার নিজের চাচা, যাকে সে বাবার মতো সম্মান করত, সেই চাচা তার বাবার মৃত্যুর চক্রান্ত করেছেন। রাগে আরাফের সমস্ত শরীর কাঁপতে শুরু করলো। সে এক মুহূর্ত আর হাসপাতালে দাঁড়ালো না। আমি ওই জানোয়ারটাকে আজ নিজের হাতে খুন করব। সে আমার বাবাকে মারতে চেয়েছিল। আরাফ থামো, আইন নিজের হাতে তুলে নিও না। ইন্সপেক্টর কামাল আছেন, উনি যা করার করবেন। আরব সাহেব, যারা ম্যাডাম ঠিকই বলেছেন, তবে আমাদের এখনই আপনাদের বাড়িতে যেতে হবে। শফিক সাহেবের হয়তো পালানোর চেষ্টা করবেন। ফাহিম, তুমি আমার মায়ের কাছে থাকো। স্বামী, তুমি আমার সাথে এসো। আরাব, স্বামীর যারা এবং ইন্সপেক্টর কামাল দ্রুত পুলিশের গাড়িতে উঠে আবার বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে পৌঁছতে তাদের 15 মিনিট লাগলো। পুরো বাড়িটা এখনো অন্ধকারে ডুবে আছে, শুধু জেনারেটরের আলো জ্বলছে। তারা পা টিপে টিপে বাড়ির ভেতরে ঢুকলেন। শফিক সাহেবের ঘরের দরজা ভেজানো ছিল। আরাপ এক লাফে দরজা খুলে ভেতরে ঢুকলো। চাচা, কোথায় পালাচ্ছেন আপনি? ঘরের ভেতরের দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে গেল। শফিক সাহেব একটা বড় সুটকেসে আলমারি থেকে বান্ডিল বান্ডিল টাকা আর গয়না ভরছেন। ওনার পাশে দাঁড়িয়ে রোমানা চাচি ফুপিয়ে কাঁদছেন। আরাবকে দেখে শফিক সাহেবের হাত থেকে টাকার বান্ডিলগুলো ফ্লোরে পড়ে গেল। আরাব, তুই বেঁচে আছিস? আর তোর বাবা? হ্যাঁ চাচা, আমি বেঁচে আছি, আর আমার বাবাও বেঁচে আছেন। কিন্তু আপনার ওই জারজ ছেলে জিসানের খেলা এবার শেষ। আপনি নিজের ভাইয়ের সাথে এই বেইমানিটা কিভাবে করতে পারলেন? আরে বাবা, বিশ্বাস কর, আমি এসবের কিছুই জানতাম না। তোর চাচা যে আগে একটা বিয়ে করেছিল সেটাও আমি আজই প্রথম জানলাম। ও একটা অমানুষ। ও নিজের বড় ছেলে ফাহিমকেও ফাঁসিয়ে দিয়ে একা টাকা নিয়ে পালাতে চাইছিল। চুপ কর তুই রুমানা। হ্যাঁ আরাব, আমি চেয়েছিলাম তোরা সবাই মরে যা। কেন জানিস? কারণ বাবা শুধু তোর বাবাকেই ভালোবাসতেন। সব প্রপার্টি ওর নামে করে দিয়েছিলেন। আমি কি এই বাড়ির ছেলে ছিলাম না? আমি তো শুধু আমার অধিকারটুকু ফিরে পেতে চেয়েছিলাম। জিসানকে আমি প্ল্যান করে এই বাড়িতে ঢুকিয়েছিলাম। এই রিয়াদ, সানা, মিলি, এদের সবাইকে আমি টাকার লোভ দেখিয়ে কিনে এনেছিলাম। আপনার এই নোংরা লোভের জন্য আপনি রেবেকা খালাকে খুন করলেন, আসাদকে মারলেন। আপনি তো মানুষ নামের কলঙ্ক। শফিক সাহেব হঠাৎ করে বালিশের নিচ থেকে একটা পিস্তল বের করে আরাফের দিকে তাক করলেন। ওনার চোখে এক উন্মাদনার ছায়া। যারা ভয়ে আরাফের সামনে এসে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু আরাফ তাকে এক হাত দিয়ে পেছনে সরিয়ে দিল। আমাকে কেউ আটকাতে পারবে না। আমি এই টাকা নিয়ে দেশ ছেড়ে চলে যাব। জিসান তোদের সবাইকে শেষ করে দিবে। সে আমার চেয়েও বেশি ভয়ঙ্কর। সরে দাঁড়া আরাফ, নইলে আমি তোকেও গুলি করব। অস্ত্র নিচে নামান শফিক সাহেব। চারদিক থেকে পুলিশ এই বাড়ি ঘিরে ফেলেছে। আপনার পালানোর কোনো রাস্তা নেই। শফিক সাহেব ইন্সপেক্টর কামালের কথার কোনো তোয়াক্কা না করে আরাফের দিকে ট্রিগার চাপতে গেলেন, কিন্তু তার আগেই ইন্সপেক্টর কামাল বিদ্যুৎ গতিতে নিজের রিভলভার থেকে একটা গুলি ফায়ার করলেন। গুলিটা সোজা গিয়ে শফিক সাহেবের ডান পায়ে বিঁধল। শফিক সাহেব বিকট চিৎকার করে ফ্লোরে লুটিয়ে পড়লেন। ওনার হাত থেকে পিস্তলটা ছিটকে অনেক দূরে গিয়ে পড়ল। পুলিশ দ্রুত ঘরের ভেতর ঢুকে শফিক সাহেবকে হাতকড়া পরালো। রোমানা চাচি অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে গেলেন। আপনার মতো বেঈমান চাচার মুখ আমি আর কোনোদিন দেখতে চাই না। পচে মরবেন আপনি জেলের ভেতরে। পরিস্থিতি শান্ত হওয়ার পর ইন্সপেক্টর কামাল শফিক সাহেবকে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। আরাফ একটা দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ফেলে যারার দিকে তাকালো। যারা মুচকি হেসে আরাফের হাতটা ধরলো, যেন একটা দীর্ঘ ঝড়ের রাত অবশেষে কেটে গিয়ে ভোরের আলো ফুটতে শুরু করেছে। কিন্তু এই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হলো না।
হঠাৎ করেই ড্রয়িং রুমের সেন্ট্রাল সাউন্ড সিস্টেমে একটা ভয়াবহ হাসির শব্দ বেজে উঠল। জিশানের হাসি। খুব আনন্দ হচ্ছে তাই না আরাফ? ভাবছিস মাস্টার মাইন্ডকে ধরে ফেলেছিস? খেলা শেষ। আরে বোকা, তুই তো শুধু আমার হাতের একটা পুরনো খুঁটি ধরলি। আমার আসল খেলা তো তোকে আর তোর এই আদরের বউকে নিয়ে। জিসান, তুই কোথায় লুকিয়ে আছিস? সামনে আয় কাপুরুষ। তোর বাবাকে তো পুলিশ ধরেছে, এবার তোর পালা। আমি তো তোদের খুব কাছেই আছি আরাফ। এতক্ষণ তোরা আমার খেলনা দেখেছিস, এবার আমার আসল ম্যাজিক দেখবি। তোর আবার জীবন বাঁচাতে গিয়ে তুই তোর স্ত্রীর জীবনের সবচেয়ে বড় ভুলটাই করেছিস। উপরের দিকে তাকা আরাফ, তোর জীবনের সবচেয়ে বড় অন্ধকারটা এখন নেমে আসবে। জিশানের কথার সাথে সাথেই পুরো বাড়ির জেনারেটরের লাইন হঠাৎ করে ধপ করে বন্ধ হয়ে গেল। চারদিক আবার সেই ভয়াবহ ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। আরাফ দ্রুত পকেট থেকে ফোন বের করে টর্চ জ্বালানোর চেষ্টা করলো, কিন্তু ফোনটা কেন যেন কাজ করছে না। ইন্সপেক্টর কামাল অন্ধকারে চিৎকার করে পুলিশদের পজিশন নিতে বললেন, যারা ভয়ে আরাফের শার্ট খামছে ধরলো। আরাফ, আমার ভয় করছে, মনে হচ্ছে কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। ঠিক সেই মুহূর্তে ড্রয়িং রুমে বিশাল কাচের জানালা ভেদ করে একটা গাঢ় লাল রঙের লেজার লাইট সোজা এসে পড়ল যারার বুকের বাপাশে। স্নাইপারের লেজার পয়েন্টার। আরাফ সেই লাল আলোটা দেখে আতঙ্কে জমে গেল। সে যারাকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেওয়ার জন্য হাত বাড়ালো, কিন্তু তার আগেই অন্ধকারের বুক চিরে সাইলেন্সার লাগানো রাইফেলের খুব সূক্ষ্ম একটা ভয়ঙ্কর শব্দ হলো। আরব কিছু বুঝে ওঠার আগেই দেখলো যারার শরীরটা একটা প্রবল ঝাঁকুনি দিয়ে তার হাতের উপর ভারী হয়ে লুটিয়ে পড়ছে। যারাকে ধরে থাকা আরাফের হাতের আঙ্গুলগুলো নিমেষেই তাজা আর গরম রক্তে ভিজে গেল। যারা, চোখ খোলো যারা, আমার দিকে তাকাও। ফাহিম ভাইয়া, গাড়ি আরো জোরে চালান, আমার যারা মরে যাচ্ছে। আরাফ, তুমি ঠিক আছো তো? তোমার শরীরে তো কোথাও বুলেট লাগেনি? চুপ করো যারা, একটা কথাও বলবে না। তুমি নিজের জীবন দিয়ে আমাকে কেন বাঁচাতে গেলে? তুমি কেন ওই স্নাইপারের বুলেটের সামনে লাফ দিলে? কারণ আমার জীবনের চেয়ে তোমার বেঁচে থাকাটা এই পরিবারের জন্য অনেক বেশি জরুরি ছিল। আরাফ, তুমি কেঁদো না, আমার খুব কষ্ট হচ্ছে। ভাইয়া, যারা আপুর ক্ষতস্থানটা 2 হাত দিয়ে শক্ত করে চেপে ধরে রাখো। রক্তপাত যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। ফাহিম ভাইয়া, আর কত দূর? আমি সর্বোচ্চ স্পিডে চালাচ্ছি স্বামীর। হাসপাতাল আর মাত্র 5 মিনিটের রাস্তা। আরাব, তুই যারাকে কথা বলিয়ে জাগিয়ে রাখ, ওর জ্ঞান হারালে চলবে না। যারা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। তুমি আমাকে কথা দিয়েছিলে তুই সারা জীবন আমার পাশে থাকবে। আমি তো এখনো তোমার কাছে আমার সব ভুলের জন্য ক্ষমা চাইনি। যারা, আমাকে আরেকটা সুযোগ দাও প্লিজ। চোখ বন্ধ করবে না? আমার খুব খুব ঘুম পাচ্ছে আরাফ। আমার চারপাশটা অন্ধকার হয়ে আসছে। যদি আমি আর ফিরে না আসি, মা আমাকে দেখে রেখো আর আমাকে ক্ষমা করে দিও। আমি কিছু শুনতে চাই না যারা, তোমাকে ফিরে আসতেই হবে। আমার জন্য হলেও তোমাকে বাঁচতে হবে। আমি তোমাকে ভালোবাসি যারা, আমি সত্যি তোমাকে ভালোবাসি। কথাটুকু বলার আগেই যারা আরাফের কোলের ওপর জ্ঞান হারিয়ে ফেললো। গাড়ির পেছনের সিট যারার বুকে তাজা রক্তে ভেসে যাচ্ছে। মিনিট 5 মধ্যেই গাড়ি হাসপাতালের এমার্জেন্সির সামনে এসে ব্রেক কষলো। ডাক্তার যাওয়ার আগে থেকেই খবর পেয়ে স্ট্রেচারে নিয়ে প্রস্তুত ছিলেন এবং দ্রুত যারাকে ওটিতে ঢুকিয়ে দিলেন। আরাফ ওটির বন্ধ দরজার সামনে ধপ করে ফ্লোরে বসে পড়লো, আর 2 হাত যারার রক্তে রাঙানো। তুমি শান্ত হও আরাব, আমাকে আমার কাজ করতে দাও। ওকে ইমিডিয়েটলি ব্লাড দিতে হবে। স্বামী, তুমি ব্লাড ব্যাংকে গিয়ে এই পজিটিভ রক্তের ব্যবস্থা করো জলদি। আমি এখনই যাচ্ছি ডক্টর আঙ্কেল। ভাইয়া তুই এখানে থাক, আমি রক্ত নিয়ে আসছি। ফাহিম ভাইয়া, আমার যারার কিছু হবে না তো? ও আমাকে ছেড়ে যাবে না তো ভাইয়া? তুই আল্লাহর উপর ভরসা রাখ আরাব। যারা খুব সাহসী মেয়ে, ও ঠিক ফিরে আসবে। তুই একটু শান্ত হয়ে বস, তোর সারা গায়ে যারা রক্ত লেগে আছে। ঠিক এই সময়ে পেছনের আরেকটি গাড়ি থেকে সালমা বেগম, ফরিদা বেগম, রহমান সাহেব, করিম সাহেব, তানিয়া এবং নাবিলা হাসপাতালে এসে পৌঁছলেন। ফরিদা বেগম মেয়ের অবস্থা শুনে প্রায় পাগলের মতো হয়ে গেছেন। তিনি ছুটে এসে আরাফের সামনে দাঁড়ালেন। আরাফ, আমার যারা কোথায়? আমার মেয়েটা কেমন আছে? তুই তো বললি ওর গায়ে একটা আচরও লাগতে দিবি না, তাহলে আজ আমার মেয়েটা ওটির ভেতরে মৃত্যুর সাথে লড়াই করছে কেন? আমাকে মাফ করে দাও ফুপু,
আমি তোমার মেয়েকে রক্ষা করতে পারিনি। আমাকে মারার জন্য জিসানের স্নাইপার তাক করা ছিল, যারা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে নিজে সেই গুলিটা খেয়েছে। আমি একটা অমানুষ ফুপু। আমার মেয়েটা সারা জীবন শুধু ত্যাগই করে গেল আরাপ। 10 বছর ধরে ও নীরবে তোকে ভালোবেসেছে, আর আজ নিজের জীবনটাও তোর জন্য দিয়ে দিল। আল্লাহ আমার মেয়ের সহায় হন। ফাহিম, তুই আরবকে দোষ দিস না। যারা শুধু তোর মেয়ে নয়, ও আমারও মেয়ে। আমাদের পুরো পরিবারকে একাই বাঁচিয়েছে। আল্লাহ নিশ্চয় ওর উপর রহম করবেন। ওগো, আমার বুকে ফেটে যাচ্ছে। ওই রকম একটা মেয়ে আমাদের পরিবারের জন্য নিজের জান বাঁচিয়ে রাখলো। আমরা ওর সাথে কথা অন্যায় করেছি। ভাই, তুমি কেঁদো না। যারা আপু খুবই স্ট্রং। আপু কিচ্ছু হবে না। আমার আপুকে এনে দাও আরব ভাইয়া, আমি আপুকে ছাড়া থাকতে পারবো না। আপু আমাকে কথা দিয়েছিল বিয়ের পর আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাবে। আমি তোর আপুকে ফিরিয়ে আনবো নাবিলা। আমার নিজের জীবনের বিনিময়ে হলেও আমি যারাকে ফিরিয়ে আনবো। হাসপাতালের করিডোরে দীর্ঘ আধা ঘন্টা ধরে এক দমবন্ধ করা নীরবতা বিরাজ করছিল। ঠিক তখনই সেখানে ইন্সপেক্টর কামাল এক বিশাল পুলিশ ফোর্স নিয়ে প্রবেশ করেন। তাদের পিছনে হাত করা পড়া অবস্থায় হেঁটে আসছে জিশান, শফিক, রোমানা, সানা, মায়া, রাকিব, রিয়াদ এবং মিলি। পুরো অপরাধী চক্র আজ পুলিশের জালে বন্দী। আর এক লাফে ফ্লোর থেকে উঠে দাঁড়ালো। জানোয়ার, তুই আমার স্ত্রীকে গুলি করেছিস। তোকে আমি আজ এখানেই জ্যান্ত পুঁতে ফেলবো। মার, আরো মার আমাকে আরাফ, কিন্তু তাতে কি তোর ওই আদরের বউ বেঁচে ফিরবে? আমার স্নাইপারের গুলি ওর কলিজা ভেদ করে গেছে। তুই তোর বাবাকে বাঁচাতে পারলেও তোর স্ত্রীকে বাঁচাতে পারলি না, এটাই আমার সবচেয়ে বড় জয়। আরব সাহেব, নিজেকে নিয়ন্ত্রণ করুন। আমি কনস্ট্রাকশন বিল্ডিং এর ছাদ থেকে ওকে হাতে নাতে ধরেছি। ও এমনকি ফাঁসির দড়িতে ঝুলবে। আপনার হাত নোংরা করার কোনো প্রয়োজন নেই। তুই খুব বড় জয় পেয়েছিস বলে ভাবছিস জিশান? তোর সব পরিকল্পনা তো আমরা ভেস্তে দিয়েছি। তোর বাবা শফিক সাহেব এখন পুলিশ কাস্টাডিতে। তোর এই টাকার লোভী সঙ্গীরা সবাই আজ তোর সাথে এই একই দড়িতে বাঁধা। তোরা কি ভাবছিস মায়া আর রাকিব তোদের প্রপার্টির কাগজ নিয়ে পালিয়ে গেছে? তোদের কোম্পানি এখন আমার পকেটে। ভুল ভাবছিস জিশান। মায়া আর রকিব এয়ারপোর্ট ইমিগ্রেশন পার হওয়ার আগে আমাদের স্পেশাল ফোর্সের হাতে ধরা পড়েছে। তোমার বাবা শফিক সাহেব নিজের পিঠ বাঁচাতে তোমার সব সত্যি পুলিশের কাছে বলে দিয়েছে। সানা, মিলি আর রিয়াদ তো আগে থেকেই জেলের ভাত খাচ্ছে। তোমার পুরো গ্যাং এখানেই শেষ। আরাফ, আমাকে ক্ষমা করে দাও। আমি রিয়াদের কথায় আর প্রপার্টির লোভে পড়ে এই কাজ করেছি। আমাকে পুলিশের হাত থেকে বাঁচাও আরাফ। আমি আর কোনোদিন তোমাদের সামনে আসব না। তোর মতো লোভী মেয়ের এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই মায়া। তুই আমার বাবার সম্পত্তি চেয়েছিলি, আর বিনিময়ে আমি আমার বন্ধু আর আমার ভালোবাসাকে হারাতে বসেছি। তোর মুখ দেখলেও আমার এখন ঘৃণা হয়। তুই জিতে গেলি আরাফ, কিন্তু জিসান ভাই ঠিকই তোকে শেষ করে দিবে। আমরা জেলে গেলেও আমাদের লোক তোদের ছাড়বে না। তোর মতো বেইমান বন্ধুর মুখে এত বড় কথা মানায় না রিয়াদ। তোর 10 বছরের বন্ধুত্বের এই কি প্রতিদিন ছিল? তোর ওই গ্যাংয়ের ফাঁসি আমরা নিজের চোখে দেখবো। রিয়াদ আমাকে ভালোবাসার মিথ্যা নাটক করে যে আমার রাখতে বাধ্য করেছিল তা নিয়ে আমি খুন খারাপের ব্যাপারে সত্যি কিছুই জানতাম না। আমাকে মাফ করে দে। তুই একটা বিশ্বাসঘাতক মিলি। তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমাদের সাথে এই কাজ করলি। যারা আপু আজ তোর জন্য মৃত্যুর সাথে লড়ছে। যারা কেমন আছে আরব? আমি নিজের বোনের এই ক্ষতি চাইনি। আমি তো শুধু একটা টাকা চেয়েছিলাম। নিজের মুখে যারার নাম নিবি না সানা। তুই তোর টাকার জন্য নিজের বোনকেও বোমায় উড়িয়ে দিতে চেয়েছিলি। আজ থেকে তুই আমার মেয়ে নস, তুই আমার জন্য মরে গেছিস। ভাইজান, আমাকে জেলের হাত থেকে বাঁচান। আমি তো আপনার নিজের ছোট ভাই। জিসান আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে এই পথে এনে নামিয়েছিল। আমি আপনার কোম্পানির কোনো ক্ষতি চাইনি। আমার ভাই 20 বছর আগেই মারা গিয়েছে। শফিক, তুই শুধু টাকার একটা লোভী কুকুর। তুই নিজের ভাইয়ের বুকের উপর ছুরি মেরেছিস আর নিরীহ বউয়ের প্রাণ নিতে চেয়েছিস। তোর কোনো ক্ষমা নেই। সব দোষ এই শফিকের। আমি কিছু জানি না ভাইজান। আমি তো আপনাদের আপন চাচি। ফাহিম, তুই তোর মাকে বাঁচা বাবা। যে মা টাকার লোভে নিজের সৎছেলেকে খুন করতে সাহায্য করে, সেই মা আমার দরকার নেই। আমি আপনার পরিচয় দিতেও ঘেন্না বোধ করি। আপনাদের সবার নাটক শেষ হয়েছে। কনস্টেবল, এদের সবাইকে সেন্ট্রাল জেলে পাঠিয়ে দাও। আমি আসছি আরব সাহেব, আপনারা চিন্তা করবেন না। যারা ম্যাডাম
ঠিক সুস্থ হয়ে উঠবেন। পুলিশ সবাইকে টেনে তুলে নিয়ে যাওয়ার পর দীর্ঘ 3 ঘন্টা সবাই ওটির বন্ধ দরজার দিকে তাকিয়ে রইল। অবশেষে ওটির লাল বাতি নিভে গেল এবং ডাক্তার জামান ক্লান্ত মুখে বাইরে বেরিয়ে এলেন। আরাফ দ্রুত ওনার সামনে গিয়ে দাঁড়ালো। ডাক্তার জামান, আমার যারা কেমন আছে? ও বেঁচে আছে তো? আপনারা কিছু বলছেন না কেন? শান্ত হও আরাফ, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব দয়াময়। বুলেটটা যারার হাত মিস করে লাংসের একটু পাশ দিয়ে বেরিয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছিল, আমরা 4 ভাগ রক্ত দিয়েছি। তার মানে আমার মেয়ে বিপদমুক্ত, ও বেঁচে আছে তো ভাইজান? হ্যাঁ, ফরিদা আপা অপারেশন সাকসেসফুল। যারা এখন বিপদমুক্ত, তবে ওকে খুব কাছ থেকে ফিরে আসতে হয়েছে। আগামী 24 ঘন্টা ওকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণ রাখতে হবে, তারপর আপনারা দেখা করতে পারবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সম্মান আর আমার মেয়েকে রক্ষা করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার সাহেব। আমি কি ওকে একটাবার দূর থেকে দেখতে পারি ডাক্তার জামান? প্লিজ, শুধু এক পলকের জন্য। ঠিক আছে, কিন্তু একদম কাছে যাবে না, কাছের বাইরে থেকে দেখতে হবে। আরাফ আইসিইউ এর কাছের জানালার সামনে গিয়ে দাঁড়ালো। ভেতরে যারাকে অসংখ্য পাইপ আর মেশিনের মাঝে শুইয়ে রাখা হয়েছে। আরাফের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, তবে এই পানি আজ হারানোর ভয়ে নয়, বরং ফিরে পাওয়ার শান্তিতে। ঠিক 15 দিন পর আরাফদের সেই বিশাল বাড়িটা আজ আবার নতুন করে সেজে উঠেছে। সব বিপদ আর অন্ধকার কেটে গিয়ে পুরো পরিবারে এখন এক স্নিগ্ধ শান্তির পরিবেশ। যারাকে আজ হাসপাতালের থেকে রিলিজ দেওয়া হচ্ছে। সালমা ভাবি, পুরো বাড়ি তো খুব সুন্দর করে সাজিয়েছো। যারাকে হসপিটাল থেকে রিলিজ দিয়ে দিয়েছে, আরাফ ওকে নিয়ে এখনই চলে আসবে। সাজাবো না মানে? আজ তো আমার বাড়িতে আমার লক্ষ্মী বউ আসছে। আগের দিন তো শয়তানগুলো চক্রান্তে বাসর রাতটাই নষ্ট হয়ে গেল। আজ আমি নতুন করে সব আয়োজন করেছি। একদম ঠিক বলছে সালমা। শফিক আর রুমাকে বাড়ি থেকে বের করে দিয়ে এই বাড়ির বাতাস এখন অনেক পবিত্র হয়ে গেছে। ওরা এখন জেলের ভেতর বসে মরুক। আব্বু, আরাফ ভাই আর গাড়ি চলে এসেছে, আমি গেট খুলে দিতে যাচ্ছি। আরাফ যারাকে কোলে করে গাড়ি থেকে নামালো। যারার বাঁ কাঁধের কাছে এখনো ব্যান্ডেজ করা, তবে সে এখন অনেকটা সুস্থ। পরিবারের সবাই গেটের সামনে দাঁড়িয়ে তাদের স্বাগত জানালো। আরাফ যারাকে কোল থেকে নামাতে চাইলে যারা আরাফের গলা শক্ত করে জড়িয়ে ধরলো। আমাকে নামাচ্ছ কেন আরাফ? আমার তো হাঁটতে কোনো কষ্ট হচ্ছে না। তুমি কি আমাকে কোলে নিয়ে সবার সামনে দিয়ে ঘরে যেতে পারবে? তোমার ওজন যা বেড়েছে যারা, তোমাকে কোলে নিয়ে দোতলা পর্যন্ত উঠলে আমার কোমর ভেঙে যাবে। আমি এমনিতেই অনেক ক্লান্ত। ও আচ্ছা, 15 দিন আগে তো খুব ভালোবাসার কথা বলছিলে হসপিটালে, এখন বলছি ভালোবাসা উড়ে গেছে। আমাকে নামিয়ে দাও, আমি একা হাঁটতে পারবো। আরে অভিমানী বউ, আমি তো মজা করছিলাম। তোমাকে কোলে নিয়ে আমি সারা জীবন হাঁটতে রাজি আছি। চলো এবার। মা, যারা তুই শুধু এইবারের মেয়ে নস, তুই আমার নিজের মেয়ে, সেও বেশি। তুই আমাদের পরিবারকে নতুন জীবন দিয়েছিস মা। মামা, আপনি এসব বলে আমাকে লজ্জা দিচ্ছেন। এটা তো আমার দায়িত্ব ছিল। আপনারা আমাকে এত ভালোবাসেন, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। রাত 11টা। আরাফ আর যারার ঘরটা আজ গোলাপ আর রজনীগন্ধা দিয়ে সাজানো হয়েছে। 15 দিন আগে যেই ঘরে বোমার আতঙ্ক আর মৃত্যুর ছায়া ছিল, আজ সেখানে শুধু সুভাষ আর প্রেমের স্নিগ্ধতা। যারা হালকা গোলাপি রঙের একটা ভারী শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে, তার চুলগুলো খোলা। আরাফ একটা সাদা রঙের পাঞ্জাবি পরে ধীর পায়ে ঘরে ঢুকলো এবং ভেতর থেকে দরজাটা আটকে দিল। আরাফ মুগ্ধ দৃষ্টিতে যারার দিকে তাকিয়ে রইল। তুমি এখনো আয়নার সামনে দাঁড়িয়ে আছো যারা? তোমার শরীর এখনো পুরোপুরি সুস্থ হয়নি, তোমার বিশ্রাম নেওয়া উচিত। আমার আর কোনো বিশ্রাম চাই না আরাফ। গত 15 দিন ধরে তুমি হাসপাতালে আমার পাশে বসে যেভাবে রাত জেগেছো, আমার সব ক্লান্তি আর ব্যথা দূর হয়ে গেছে। আমি তো শুধু আমার স্ত্রীর সেবা করেছি যারা। যে মেয়েটা আমার জীবন বাঁচাতে হাসি মুখে নিজের বুকে গলি নিতে পারে, তার জন্য রাত জাগা তো খুব সামান্য বিষয়। আর বয়সের পার্থক্য, তুমি যে আমাকে আপু বলে ডাকতে, তুমি কি সত্যি আমাকে নিজের স্ত্রী হিসেবে মন থেকে মেনে নিতে পেরেছো? ভালোবাসা কোনো বয়স বা সম্বোধনের উপর নির্ভর করে না যারা। যেদিন তুমি মৃত্যুর মুখে দাঁড়িয়ে আমার হাত শক্ত করে ধরেছিলে, সেদিনই আমি বুঝেছিলাম তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই। তুমি আমার ফুফাতো বোন নও, তুমি আমার অস্তিত্ব। জানো আরাফ, এই পরিবর্তনটা আমি গত 10 বছর ধরে
মনে মনে চেয়েছি তুমি যখন মায়ের সাথে হাসতে আমার বুকের ভেতরটা পুড়ে যেত। আমি দূর থেকে শুধু তোমার ভালো থাকাটা দেখতাম। মায়া একটা চরম ভুল ছিল যারা, আর তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর সত্যি। আমি তোমাকে ভালোবাসি যারা, পাগলের মতো ভালোবাসি। আজ থেকে তোমার চোখে আর কোনো সন্দেহ থাকবে না তো আরাফ? তুমি আমাকে দূরে ঠেলে দেবে না তো? কোনোদিন না। এই চোখে শুধু তোমার জন্য প্রেম থাকবে, আর আমি সারা জীবন তোমার এই প্রেমের পাহাড় হয়ে তোমাকে আগলে রাখবো। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর পাওয়া আরাফ। আমি তোমাকে কোনোদিন হারাতে চাই না। আমাকে হারানো এত সহজ নয় মিসেস যারা। আমি আঠার মতো তোমার সাথে লেগে থাকবো। আরাফ ধীর পায়ে যারার পেছনে গিয়ে দাঁড়ালো। আয়নাতে দুজনের প্রতিবিম্ব একসাথে ভাসছে। আরাফ আলতো করে নিজের দুই হাত যারার পেটের ওপর দিয়ে জড়িয়ে ধরে নিজের চিবুকটা যারার ডান কাঁধের ওপর রাখলো। আরাফের উষ্ণ নিঃশ্বাসে যারার ঘাড়ের কাছের অবাধ্য চুলগুলো উড়ে গেল। যারার শরীর এক অদ্ভুত শিহরণে কেঁপে উঠল। আরাফ, তুমি আমাকে সুরসুরি দিচ্ছ, আমার লাগছে তো। লাগুক, আমার বউকে আমি আদর করব, তাতে কার কি? আজ আমার খুব আনন্দ হচ্ছে যারা। কেন হঠাৎ এত আনন্দের কি হলো মিস্টার আরাফ? কারণ আজ আর কোনো বোমা নেই, কোনো ভয় নেই, কোনো স্নাইপার নেই। আজ শুধু তুমি আর আমি। আমি আমার নিজের চোখের সামনে আমার স্বপ্নের রানীকে দেখছি। এত সুন্দর করে কথা বলতে তুমি কবে থেকে শিখলে আরাফ? যেদিন থেকে আমি বুঝতে পেরেছি যে আমার জীবনের আসল সুখটা আমার চোখের সামনেই ছিল, অথচ আমি অন্ধের মতো বাইরের দুনিয়ায় সুখ খুঁজছিলাম। আমাকে ক্ষমা করে দিও যারা, আমি তোমাকে অনেক অবহেলা করেছি। তুমি আবার ক্ষমার কথা বলছো? স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে কোনো ক্ষমা থাকে না আরাফ, থাকে শুধু ভালোবাসা আর বিশ্বাস। তুমি আমাকে আপন করে নিয়েছো, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমি তোমাকে কথা দিচ্ছি যারা, আজকের পর থেকে তোমার চোখের এক ফোঁটা জলও মাটিতে পড়তে দেব না। তোমার সব কষ্ট আমি নিজের করে নেব। আরাফ যারাকে নিচের দিকে ঘুরিয়ে দাঁড় করালো। সে নিজের বুড়ো আঙ্গুল দিয়ে যারার নরম গাল ছুঁয়ে দিল। যারা চোখ বন্ধ করে আরাফের এই ভালোবাসার স্পর্শ গ্রহণ করার জন্যে নিজেকে সমর্পণ করলো। আরাফ ধীরে ধীরে যারার কপালে একটা দীর্ঘ এবং পবিত্র চুমু আঁকলো। তারপর সে যারার দুই চোখ, নাক এবং অবশেষে তার অধরের উপর নিজের সমস্ত ভালোবাসা ঢেলে দিল। যারা আরাফের শার্টের কলার শক্ত করে চেপে ধরলো। তাদের অসম বয়সের সব বাধা, সব অভিমান, তার দীর্ঘদিনের লুকানো প্রেমের আজ এক অদ্ভুত সুন্দর পরিণতি ঘটল। দুজনের হৃদস্পন্দন এক হয়ে মিশে গেল এক পবিত্র বন্ধনে। আমি তোমাকে ভালোবাসি যারা, আজ, কাল এবং সারা জীবন। আমি তোমাকে ভালোবাসি আরাফ, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত। রাতের নিস্তব্ধতায় ঘর জুড়ে শুধু রজনীগন্ধার সুবাস আর তাদের ভালোবাসার গভীর নিঃশ্বাসের শব্দ শোনা যেতে লাগলো। বাইরের আকাশে তখন ঝকঝকে পূর্ণিমার চাঁদ হাসছে, যেন তাদের এই সুন্দর ভালোবাসার সাক্ষী হয়ে আলো ছড়াচ্ছে। সব অন্ধকার কেটে গিয়ে ফুপু শাশুড়ির মেয়ে যারা আজ সত্যিই আরাফের জীবনের সবচেয়ে আদরের এবং সম্মানের বউ হয়ে উঠেছে।